এই কথা বলে মুরব্বী গাড়ি পর্যন্ত চলে গেল। মুরব্বী আঙ্কেল যেতেই রিয়া কান্না করতে করতে নিচে বসে গেল। রিয়া হয়তো এখন বুঝতেও পারছে ও যে আমাকে বিয়ে করে কত বড় ভুল করছে। এবার রিয়ার সামনে দাঁড়িয়ে বলল, আপু, আমি অনেক অনেক ধরছি। আর আমরা কি জানতাম বল মন্ত্রী মশাই এখানে চলে আসবেন? যা হয়েছে হয়েছে, তার বললে কি হবে? সময় মতো তুই ডিভোর্স দিয়ে দিবি, তাহলেই তো হয়। রিয়া কান্না করতে করতে বলল, কি ডিভোর্স দিব বল তুই? আমার শরীরে তো এখন কলঙ্কের দাগ লেগে গেছে। তুই আমার ছোট বোন হয়ে এটা করতে পারলি? তবে ওকে আমি ছাড়বো না। ওর কারণে সব কিছু হয়েছে না। ওকে আমি ছাড়বো না। এই কথা বলে রিয়া দাঁড়িয়ে কনস্টেবলের হাত থেকে লাঠিটা নিয়ে আমার সামনে এসেই আমাকে মারা শুরু করলো। এখন আমার বাঁচার মতো কোনো রাস্তা নাই। রিয়া ইচ্ছা মতো আমাকে মারতে লাগলো। আমি তো সবকিছু মুখ বুজে সহ্য করতে লাগলাম। একা রিয়ার কাছে এগিয়ে এসে বলল, প্লিজ আপু, আমার ভাইয়াকে আর মারবেন না। আমার ভাইয়া তো ইচ্ছে করে আপনাকে বিয়ে করে নাই। আপনি রাজি না হলে ভাইয়াকে আপনাকে বিয়ে করতো? রিয়া আমাকে মারা বন্ধ করে একটা কাগজ হাতে নিল। ওখানে কিছু একটা লিখে আমার হাতে কলম দিয়ে জোর করেই রিয়া আমার কাছ থেকে সাইন করে নিল। যেখানে আমার দাঁড়ানোর শক্তি নেই সেখানে কিভাবে আমি সাইন করব? শুধু সবকিছু তাকে তাকে দেখছি। রিয়া আমার কাছ থেকে সাইন নিয়ে জোরে জোরে পড়তে লাগলো, আমি স্বয়ং নিজ মুখে বলছি, আজ থেকে আমার পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সবাইকে ত্যাগ করে দিলাম। তোমরা আর আমার চিন্তা করবে না। আমাকে আমার মতো থাকতে দাও। এটুকু পড়ে রিয়া জোরে জোরে বলল, এই ছেলে আজ থেকে আমাদের বাসায় থাকবে। তোদের সাথে ওর কোনো সম্পর্ক নেই। ও নিজেই সব কিছু লিখে নিজেই সাইন করেছে। এখন তোরা যেতে পারিস। ইভা বলল, আপু, তুই না ওকে মেনে নিবি না? তাহলে ওকে আমাদের বাসায়। তখন রিয়া বলল, শুনলি না যে উনি হঠাৎ করে আমাদের বাসায় চলে আসবেন? এসে যদি আমাদের একসাথে না পায় তাহলে সমস্যা সৃষ্টি হয়ে যাবে। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে কান্না করতে করতে চলে গেলেন। ওনারা খুব ভালো করেই বুঝে নিয়েছে যে রিয়ার সাথে ঝামেলা করে আমাকে নিয়ে যাওয়া অসম্ভব। এই জন্য ওনারা সবাই চলে গেল। আমি এখন নিজের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে পারছি। এই রিয়া আমার জীবনটা এখন নরক করে দেবে, আমি ভালো করেই বুঝতে পারছি। আগে আমি একটু সুস্থ হয়ে নেই, পরে দেখা যায় কী করা যায়। রিয়া কয়েকজন পুলিশ কনস্টেবলকে বললো আমাকে ধরে যেন ভেতরে নিয়ে যায়। আর রিয়ার কথা শুনে কয়েকজন পুলিশ কনস্টেবল আমাকে ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। এর মাঝে রৌদ্রও আছে। আমাকে একটা রুমের ভেতরে নিয়ে যাওয়া হলো। সবাই চলে গেল, শুধু আমার পাশে রৌদ্র দাঁড়িয়ে আছে। রৌদ্রকে দেখে বললাম, কিরে তুই যাস না কেন? এখানে দাঁড়িয়ে থাকলে তোর ম্যাডাম তোরে বকা দেবে। তোর জন্য আমার একটু কষ্ট লাগছে। আমি তোরে আগেই বলেছিলাম আমার কথা শোন। এখন তো দেখলি কি হয়েছে। ভুল যেহেতু করেছি আমি, ভুলের মাসুল তো আমাকে দিতেই হবে। আমার জন্য তো চিন্তা করতে হবে না। এই কপালে হয়তো আমার শান্তি লেখা ছিল না, এই জন্য আমার শান্তি হয় নাই। হয়তো আমার কাছে মৃত্যুর সময় ঘুমিয়ে আসছে। দোয়া করেছে আমার জন্য। একটু সুস্থ হলে পালিয়ে চলে যাবি। আমি যতটা সম্ভব তোরে সাহায্য করব। ওদের এমন একটা পরিবার যে ওরা প্রতিশোধ নেওয়ার জন্য তোর শরীর থেকে মাংস কেটে নিতেও একটু দ্বিধা করবে না। রিয়া ম্যাডামের সাথে কাজ করি অনেক দিন হলো। ওনাকে কেউ না চিনুক, আমি তো চিনি। রৌদ্র আমার পকেট থেকে মানি ব্যাগ নিয়ে কিছু টাকা দিয়ে বলল, এই বাসের পিছনে একটা দরজা আছে, তবে ওই দরজা দেখলে মনে হবে একটা দেওয়াল। তুই শুধু চোখ বন্ধ করে দেওয়ালে একটা ঘুষি দিবি, তখনই আপনা আপনি দরজা খুলে যাবে। আমি যতটুকু পারলাম তোর ইনফরমেশান দিয়ে সাহায্য করলাম। সেদিন তোর সাথে আমাকে রিয়া ম্যাডাম দেখে ফেলেছিল। আমি যেন তোরে কিছু না বলি, এজন্য আমাকে এতদিন আটকে রেখেছিল। এখন আমার কিছু করার নেই বন্ধু, মাফ করে দিস আমাকে। রৌদ্রের দিকে তাকিয়ে কষ্টের মাঝে হাসি দিয়ে বললাম, মাপ চাইতে হবে না। তুই আমার জন্য অনেক কিছু করছিস। ভুল তো আমি করছি, তুই করিস নাই। এখন এখান থেকে যা, কেউ দেখলে পরে সমস্যা হবে। আমার কথা মতো রৌদ্র চুপচাপ এখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ইভা কিসের জন্য একটা বক্স হাতে নিয়ে রুমের ভেতরে ঢুকলো। হয়তো আমাকে চিকিৎসা করতেও এখানে আসছে। ইভা আমার সামনে বসে বলল, এখন ভালো লাগছে না সালাদ তোর? আমাদের পরিবারের মানুষ কতটা ভয়ঙ্কর এটা হয়তো তুই জানিস না। এখানে কি করতে আসলি? চলে যা এখান থেকে। ইভা আমার মুখ চেপে ধরে বলল, আমাকে তুই বলে ডাকিস? এত বড় সাহস তোকে কে দিয়েছে রে? কলকাতার একটা ছুরি হাতে নিয়ে বলল, দিব নাকি গলায় বসিয়ে? তুই মৃত্যুর ভয় কাকে দেখাস? আমি তো মরণের ভয় করি না। আমার যা ছিল সবকিছু তো আমি হারিয়ে ফেলছি। এখন মরলেই কি আর বাঁচলেই কি? তোদের অত্যাচার সহ্য করাচ্ছে মারা যাওয়াই অনেক ভালো।
একটা মেয়ের চরিত্রের দাগ পড়ে কখন জানিস? যখন তার বিয়ে হয়ে যায়। আর তোর বোনের সাথে আমার বিয়ে হয়েছে, তাও সবার সামনে। আমি দাঁত বের করে হাসতে হাসতে বললাম, আমাকে অপমান করতে এসে নিজেই ফেঁসে গেল। এবার একটা ইঞ্জেকশন বের করে আমার শরীরে দিয়ে বলল, মন চাইছে তোর গলা টিপে তোর হত্যা করে ফেলি, শুধু আপু আছে বলে বেঁচে গেলি। ইভা, এই ছেলে ঠিক আছে তো? মরে টরে যায় না তো আবার? রিয়ার কথা শুনে ইভা বলল, না আপু, তেমন কিছু হয় নাই। তুমি এখানে কেন? রিয়া খাবার হাতে ভিতরে ঢুকে বলল, তুই এখন এখান থেকে যা, ওর সাথে আমার কিছু কথা আছে। ইভা চোখ ঘুরিয়ে রিয়ার দিকে তাকে বলল, আপু, তুমি না ওর সাথে সংসার করতে চাও না তাহলে? রিয়া এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুই যে আমার বোন, তোর কাছ থেকে আমি কি পেয়েছি তুই জানিস? আমি কোনো ছেলের সাথে কথা বলা তো দূরের কথা, ওদের দেখতেই ইচ্ছে করে না আমার। সব কিছু জেনে তুই চুপ ছিলি, আমাকে ফাঁসিয়ে দিয়ে তুই এখন শান্তি পেলি তো? ইভা দাঁড়িয়ে বলল, যেখানে তুমি একজন পুলিশ অফিসার হয়ে স্যারের সামনে কোনো কথাই বলতে পারো না, সেখানে আমি কি করব আপু? তবে আমরা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এই ছেলের সাথে বেশি কিছু করে ফেলেছি, যার কারণে ওর অভিশাপ এখন তোর উপর পড়েছে। আমার কিছু করার ছিল না আপু, মাফ করে দিও আমাকে, আমি গেলাম। এই কথা বলে ইভা চলে গেল। রিয়া আমার দিকে তাকিয়ে চোখের পানি মুছে মুহূর্তের ভেতরে চোখ লাল করে ঠাস ঠাস করে আমার গালে দূরে চড় দিল। আমি আঘাত পেয়ে চোখ বন্ধ করে নিলাম আর বললাম, মারার ইচ্ছে হলে আমাকে মেরে ফেলেন, নিউজে আসবে বউয়ের হাতে স্বামী খুন। ইস, আমি তো ভুলেই গেছি। তো আমার প্রিয় বউ, আপনি ভালো আছেন তো? কই স্বামীর পা ধরে সালাম করলেন না যে? রিয়া আমার গলা চেপে ধরে বলল, আমাকে আর একবার বউ বললে তোরে এখানেই খুন করে দিব, শুয়োরের বাচ্চা। যদি মন্ত্রী স্যার না আসতো তাহলে আমার কি এই বিয়ে করতে হতো? স্বামী হিসেবে না মারলে আমাকে এই বাসায় রাখলেন কেন? তোর উপর জমানো রাগগুলো মিটিয়ে নেওয়ার জন্য। তোরে এভাবেই আমি ছেড়ে দেব? তোর জীবনকে আমি নরক বানিয়ে দেব। আমাকে আটকে রাখতে পারবেন তো পুলিশ ম্যাডাম? আমার কথা শুনে রিয়া এবার হাসতে হাসতে বলল, তুই আমার বাসা থেকে পালিয়ে যাবি, এটা যেন আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। যদি পারিস তো পালিয়ে দেখা। আর এই নে খাবার, কিছু খেয়ে নে, কারণ পালানোর জন্য তো তোর কিছু শক্তি দরকার। আমি খাবো না। আপনাদের অত্যাচার সহ্য করার চাইতে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুই না খেলে নাই, এই যে খাবার রেখে গেলাম, তোরে এখানে রাখছি যাতে মন্ত্রী মশাই আমাদের একসাথে দেখতে পারে, উনিও যাতে বিশ্বাস করে আমরা সুখে শান্তিতে সংসার করছি। আমি অভিশাপ দিলাম আপনাকে, আপনি আপনার স্বামী ছাড়া কোনোদিন সুখে থাকতে পারবেন না, সে আমি হই বা অন্য পুরুষ হোক। আমি এখন চুপচাপ তোর কথা শুনছি, কেন জানিস? শুধু ওই শালা মন্ত্রীর জন্য। ওর কারণে এই চাকরি আমি পেয়েছি। ওর সাথে এখন তো আবার উল্টাপাল্টা কিছু করা যাবে না, নইলে আমি তোরে বিয়ে করতাম শালা। আর তুই অভিশাপ দিলে কিচ্ছু হবে না আমার। ওই কথায় আছে না, শকুনের দোয়ায় গরু মরে না। থাক তুই, আমি গেলাম। ওগো শোনো না। রিয়া চোখ লাল করে আমার কলার চেপে ধরে বলল, আর একবার যদি এই কথা বলিস তাহলে তোর খবর আছে। যদি এমন কিছু বলিস তাহলে তোর শরীরে কেটে মরিচের সাথে লবণ মিশিয়ে শরীরে লাগিয়ে দেব। এই জন্য যত চুপ থাকবি ততই তোর জন্য মঙ্গল। কি বললাম মনে থাকবে তো তোর? না গো বউ, মনে থাকবে না। রিয়া এবার আমার কলার ছেড়ে দিয়ে বলল, আগে তুই একটু সুস্থ হয়ে নে, পরে তোর খবর করছি আমি। একটা কথা বলে রিয়া চলে গেল। আমি এবার মনের ভেতরে একটা রাগ চেপে রাখলাম। আজকে এইবার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। শুধু বিয়ে হওয়ার কথা ছিল না, ওর সাথে আজকে আমার বাসর রাত হওয়ার কথা ছিল। কিন্তু সবকিছু গোলমাল হয়ে গেল। আমি সবকিছু সত্যি করবো। বাসর রাত তো আজকে আমি বানিয়েই ছাড়বো, সে ছোট বোন হোক আর বড় বোন হোক। রিয়ার রাখা খাবারগুলো আমি খেতে লাগলাম। এই মুহূর্তে আমি সুস্থ হবার খুব দরকার। খাবার খেয়ে একটু শুয়ে থাকতেই মনে হলো যেন শরীরে সেই পুরাতন শক্তি ফিরে আসলো আমার। আমি বিছানা থেকে উঠে রুমের এপাশ থেকে ওপাশ হাঁটতে লাগলাম। আমার এখন শুধু শক্তির দরকার। যা করার করব আমি আজই। আমি একটা ছেলে হয়ে কেন মেয়েদের অত্যাচার সহ্য করব? আমি তো ভাই মেয়েদের অত্যাচার সহ্য করব না। দুজন মেয়ে আর একটা ছেলের বুদ্ধি সমান সমান। আমি কেন রিয়া রিবার কাছে মাথা নত করব? ওদের আমার দেখার আছে না? শরীর থেকে পাঞ্জাবি খুলে ওটা ছিঁড়ে আঘাতের স্থানগুলো বেঁধে নিলাম।
এখন যেন একটু একটু ভালো লাগছে। জানি না এবার কি ইঞ্জেকশন দিয়েছে, যার কারণে শরীরে একেবারে আগের মতো হিট চলে আসছে। জানা থেকে বাইরে তাকে দেখি নিচে অনেক অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। চিন্তা করছি শুধু এখান থেকে কিভাবে পালিয়ে যাবো। এসব চিন্তায় করতে করতে অনেকটাই সময় চলে গেল। হঠাৎ করে দরজা ঠেলে রিয়া ভেতরে ঢুকলো। রিয়া আমার শরীরের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে নিল। আমি রিয়ার সামনে গিয়ে বুকের মাঝে একটা ঝাঁকুনি দিয়ে বললাম, কি হয়েছে গো বউ? রিয়া চোখ বন্ধ করে ঠাস ঠাস করে আমার গালে আবার কষে একটা চড় দিয়ে বলল, বাইরে চল আমার সাথে, আর কিছু পরে নে। বাসা থেকে কাপড় আনছে মনে হয় যেভাবে বলছেন। তবে আপনার ওড়না দিয়ে দেন। স্বামীর সামনে বউ অর্ধনগ্ন থাকলে ভালোবাসা বাড়ে। কোনো ছেলে আজ পর্যন্ত আমার সাথে কথা বলার পর্যন্ত সাহস পায় না, আর তুই এই কথা বলি? শরীরের মাংস টুকরো টুকরো করে কেটে পুকুরের মাছগুলোকে খাইয়ে দেব, আর কিছু বলবো না। এই জন্য কথাবার্তা একটু হুঁশ করে বলবি। আর তুই খালি গায়ে থাকবি না কিভাবে থাকবি এতে আমার কি? চল বাহিরে। দরজা ঠেলে রিয়ার পেছনে পেছনে বাইরে যেতেই সবাই দেখে আমার দিকে অবাক হয়ে তাকিয়েছে। এবার ওর বাবা মা খাবার টেবিলে বসেছিল, ওরা আমার ফিগারের দিকে তাকিয়েছে। আর কাজের মেয়েটার কথা কি বলবো, ও তো হা করে আমার দিকে তাকিয়েছে। আমি আবার আগের মতোই বুকের মাঝে একটা ঝাঁকুনি দিলাম। কাজের মেয়েটা আমার কাছে এসে বলল, ভাইজান একটু ছুঁয়ে দেখবো আপনার শরীরটা? আমি হাসিতে বললাম, দেখ। তোমাকে না করছে কে? রিয়া চিৎকার দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোরে এখানে রাখছি কি এই সব করার জন্য? রিয়া রওনা দিয়ে আমার শরীরটা ঢেকে দিয়ে বলল, যা থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। আমার পরিবারের সবাই যেই কথা বলবে সব কিছু তোর শুনতে হবে, বুঝলি আমি কি বললাম? একজন কনস্টেবল দরজা খুলে ভিতরে ঢুকে বলল, ম্যাডাম, একটা মেয়ে আসছে আপনার সাথে দেখা করতে। ওনাকে কি ভিতরে আসতে বলবো? হুম, ভিতরে পাঠিয়ে দাও। আর তুই কি দেখিস? তোরে কি করতে বলছি আমি? তোর কানে যায় না এই কথা? আমি টেবিলের সামনে যেতেই দরজার সামনে মাইশাকে দেখে অবাক হয়ে গেলাম। এতদিন পর এই মেয়ে এখানে কি করে? হয়তো আমার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছে আবার। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, অভিযোগ করলেই বা আমার কি? মাইশাকে দেখে রিয়া বলল, কি চাই এখানে? আর যদি কিছু বলার থাকে তো থানায় গিয়ে বলবেন। মাইশা আমার দিকে তাকিয়ে রিয়াকে বলল, যদি অনুমতি দেন আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। মাইশার কথা শুনে একটু রাগ হলো, কিন্তু আমি আমার রাগটা ভিতরে চেপে রাখলাম। রিয়া বলল, যা বলার এখানে দাঁড়িয়ে বল। মাইশা আমার দিকে তাকিয়ে বলল, আমি আপনার এই খারাপ দিনে আপনার পাশে থাকতে চাই। শেষবারের মতো আমি আপনার কাছে এসেছি। পরিবার থেকে আমার বিয়ে ঠিক করেছে, আমাকে আবার ফিরিয়ে নেবেন। আমি আর এমন ভুল করব না, আমাকে মাফ করে দিন প্লিজ। আমি রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, এই বাসায় আমাকে নিয়ে আসছেন, আমি মানলাম। হয়তো আপনি আমাকে মেনে নেবেন না, আমি মানি। কিন্তু আপনার সামনে এই মেয়ে আমাকে সব উল্টাপাল্টা কথা বলছে, আর আপনি চুপ করে দাঁড়িয়েছেন। রিয়া আমার কথা শুনে মাইশাকে বলল, এই ছেলেকে আমি কিনে নিয়েছি মনে করতে পারো, এখন তুমি এখান থেকে যেতে পারো। মাইশা আবার আমাকে বলল, আমি কি এখন চলে যাব? কিন্তু ওরা যে প্রতিনিয়ত আপনার উপর অত্যাচার করবে। আমি আপনাকে মেসেজ করে বলেছিলাম এই মেয়েকে বিয়ে করবেন না। ভুল হয়তো আমি করেছি, কিন্তু আপনার কিছু হতে দেব না আমি। এত সাধু হলে কবে থেকে তুই রে? ওরা হয়তো আমাকে অত্যাচার করবে, কিন্তু আমার চরিত্রের উপর কেউ হাত দিবে না। হয়তো ওদের পরিবারের সবাই রাগী, অহংকারী। তবে তোর মতো নষ্টা মেয়ে না, যে বাইরে অন্য পুরুষের সাথে শুয়ে থাকবে। এখান থেকে চলে যা, আমি তোর সাথে খারাপ কিছু করতে চাই না। যদি কোনোদিন এভাবে আমার সামনে আসবি, তাহলে তোর খবর আছে বলে দিলাম। চলে যা এখান থেকে। রিয়া কনস্টেবলকে ডেকে বলল মাইশাকে বের করে দিতে। মাইশা যেতেই আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। পুরাতন ভালোবাসা ভোলা এত সহজ না। কোনো মতে চোখের পানি মুছে বললাম, রিয়া শুধু আজকের দিনটা আমাকে ছেড়ে দাও, পরে তুমি যা বলবে আমি তাই করব। ওকে দেখে মনটা খারাপ হয়ে গেছে। রিয়া আমার অবস্থা বুঝতে পেরে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বিশ্রাম করো, আজকে কাজ করতে হবে না। যেই রুমে ছিলে সেখানে চলে যাও। আমি রিয়ার কথা মতো রুমে চলে গেলাম। রুমে এসে দরজা লাগিয়ে একটা হাসি দিলাম। মায়ের জন্য একটু খারাপ লাগছে, তবে রুমে এসেছি অন্য কারণে। রুমে বসে বসে রাতের প্ল্যান করতে লাগলাম, কিভাবে ইভাকে বিছানায় নেবো আর এখান থেকে পালিয়ে যাব। দেখতে দেখতে রাত হয়ে গেল। মনে মনে বললাম, মাঝরাতে আমি আমার কাজ শুরু করব, যখন সবাই গভীর ঘুমে মগ্ন থাকবে। আমার হুঁশ উড়িয়ে রিয়া বাইরে থেকে বলল, কিরে, তুই ভিতরে কি করিস? দরজা খুল, কাজ আছে। রিয়ার কথা শুনে দরজা খুলে দিয়ে বললাম, বলেন কি হয়েছে? কি হয়েছে মানে? তোরে এই বাসায় আনছি কি বসিয়ে রাখার জন্য? আর এটা মনে করিস না তুই চাইলেও এখান থেকে পালিয়ে যেতে পারবি। যা, হাত মুখ ধুয়ে কাজে লেগে পড়।
মেয়েদের এত রাগে মানায় না, সবসময় হাসি খুশিভাবে থাকবেন। কেমন যেন মুখটা সবসময় গোমরা করে রাখেন, একদম বাজে দেখায়। আমাকে কেমন দেখায় আর না দেখায় সেটা আমারটা আমি জানি। তোরে তো বলি নাই আমার সম্পর্কে কিছু বলতে। কি করতে হবে আমাকে? আমি এখন রুমে যাচ্ছি, কাজের মেয়েকে বলবি আমার জন্য কফি বানিয়ে দিতে, সেটা নিয়ে আমার রুমে আসবি। এগুলো তো বুয়ার কাজ, আমি কেন এসব কাজ করব? কেন, তুই মনে হয় এই বাসার জামাই যেভাবে বললি? এই কথা বলে রিয়ার মুখে ও নিজে হাত চেপে ধরল। রিয়া আমাকে কি যে বললো হয়তো ও নিজেও জানে না। আমি ওই সুযোগ পেয়ে বললাম, আমি তো তোমাকে বিয়ে করছি, আর আজকে আমাদের বাসর রাত, সেই হিসেবে আমি তো তোমার জামাই। রিয়া ফল কাটার ছুরিটা আমার গলায় ধরে বলল, তুই এই বাসার কাজের ছেলে, আর স্যারের জন্য ভুল হয়েছে এটা মনে করিস না। সত্যি সত্যি আমি তোরে বিয়ে করেছি, কবুল বলেছি মুখ থেকে, কিন্তু মন থেকে তো আর বলি নাই। যা এখন গিয়ে কাজ কর। বিয়ে হয় 3 কবুলে, সেটা কেউ মন থেকে বলুক আর মুখ থেকে বলুক, বিয়ে হবেই। তবে আমি যখন থাকবো না তখন ঠিকই বুঝবেন। যেদিন বলবেন তুই এখন এখান থেকে যেতে পারিস, সেদিন ঠিক বুঝবেন। এজন্য বললাম, নিজেকে নিজেই বুঝতে শিখুন। আমার শ্বশুর শাশুড়ি যেরকম বদমেজাজি আর রাগে, আপনিও ঠিক তাই। ওই কথাই আছে না, বাবা মা যেমন তার সন্তান তো ঠিক তেমন হবে। নিজের ভালো নিজের শিখতে হবে। আজকে আপনি যদি কাপড় খুলে রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তাহলে কত ছেলে আপনার দিকে এগিয়ে আসবে। কিন্তু যখন রাস্তায় ঠিক এভাবেই দাঁড়িয়ে কষ্টে কান্না করবেন, তখন মানুষ আপনাকে পাগল বলবে। সুখের দিনে সবাইকে পাবেন, কিন্তু কষ্টের দিনে কাউকে পাশে পাবেন না। শুধু সেই মানুষটা আপনার দুঃখ কষ্টের সবসময় পাশে থাকবে। সেই মানুষটা হলো আপনার প্রিয় মানুষ, যাকে বলা হয় হাজব্যান্ড। আমি আপনাকে এসব বলছি কেন? আপনি তো এসবের আবার কিছুই বোঝেন না। আমি আর কিছু না বলে দরজা দিয়ে চুপচাপ বের হয়ে গেলাম। রিয়া রুমে দাঁড়িয়ে আছে। বাইরে এসে দেখি ইভা কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি ইভাকে দেখে হাসি দিয়ে ঠোঁটে কামড় দিলাম। ইভাকে আমি যা বুঝতে চাইছি ও ঠিকই সব কিছু বুঝে গেছে। আমি কিচেন রুমে গিয়ে কাজের মেয়েকে বললাম, একটা কফি বানিয়ে দাও তো, তোমার রিয়া ম্যাডাম নাকি কফি খাবেন। কাজের মেয়েটা বলল, ভাইজান একটা কথা বলবো? বলো। রিয়া ম্যাডামকে বিয়ে না করে যদি আমাকে বিয়ে করতেন, তাহলে আজকে রাতে আমাকে কাছে পেতেন। যেখানে রিয়া ম্যাডাম কারোর সাথে পর্যন্ত কথা বলে না, সেখানে আবার বাসর রাত। পেছন থেকে ইভা বলল, ঠিকই, ঠিক কথাই তো বললে তুমি। এক কাজ করবে তুমি, যদি ওকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে তুমি ওকে বিয়ে করে নেবে। ওরে রাস্তায় রাস্তায় বস্তির মেয়েদের মানায়, আমাদের মতো ধনী পরিবারের মানুষের যায় না। ইভার দিকে তাকিয়ে শুধু হাসি দিলাম আর কাজের মেয়েটাকে বললাম, কফি হলে দাও, আমি যাই। কেন আমার কথার জবাব দিবি না? আর তুই বললি কি, আমার সাথে কথা বলার মতো তোর যোগ্যতাই নাই। কাজের মেয়ের হাত থেকে কফির মগটা নিয়ে এবার সামনে গিয়ে বললাম, কার যোগ্যতা আছে আর কার নাই এটা তো মাঝরাতেই দেখা যাবে। তবে আমি একটা কথা খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে আমি যাকে বিয়ে করার জন্য এখানে আসছি, তার সাথে আমার বাসরাত হবে। সেটা জোর করে হোক আর যেভাবেই হোক, 2 বোন থেকে 1 বোনের সাথে বাসরাত হবে, এটা আমি শিওর। উস্তাদের মায়ের শেষ রাতে বলে না, আমার হিসাব নিকাশ হবে শেষ রাতে, যেটা কেউ পর্যন্ত বলতে পারবে না। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এটা হলো নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশের দিন শেষ, বুঝলেন মিস ইভা, ডক্টর ম্যাডাম। ইভার সামনে দিয়ে বের হয়ে গেলাম। ইভা শুধু আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি কফির মগ নিয়ে রিয়ার রুমে চলে গেলাম। গিয়ে দেখি উনি ল্যাপটপে কি যেন কাজ করছেন। দরজার কাছে দাঁড়িয়ে বললাম, আমি ভেতরে আসবো রিয়া? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এভাবে আমার নাম ধরে ডাকবি না, আগে নাম ধরে ডাকার মতো যোগ্যতা অর্জন কর, পরে নাম ধরে ডাকিস। আয় ভিতরে। রিয়ার হাতে কফির মগটা দিয়ে বললাম, আপনি বরং ঠান্ডা মাথায় কফি খান, দেন আমি আপনার কাজ করে দিই। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুই আমার কাজ করে দিবি? মনে হয় না তো কোনোদিন ল্যাপটপে হাত রাখছস। রিয়ার হাত থেকে ল্যাপটপ নিয়ে বললাম, বাবার এত টাকা পয়সা আছে যে কোনো দিন কাজ করা লাগবে না। হিসাব করে দেখলাম প্রতিদিন যদি 20,000 করে খরচ করি তাও টাকা কমে না। আর বড় ভাই তো বিদেশের স্থানীয় হয়ে গেছে, শুধু নিজেকে এত বড়লোক মনে করি নাই। আমার কাছে কিছু নাই তো, বাবা মায়ের টাকা দিয়ে আমি বড়লোক হয়ে কি করব? বাবার ভাইয়ের টাকার ক্ষমতা দিয়ে চললে এই শহরে আমার থেকে ধনী আর কেউ হতো না। আমি তো নিজের যোগ্যতায় চলি, একবেলা না খেয়ে থাকলেও আমার আফসোস নাই। এখন বলেন কি করতে হবে আমাকে? রিয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আবার বললাম, কি করতে হবে আমাকে বলেন। স্ক্রিনের লেখাগুলো সবাইকে ইমেল করে পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। রিয়ার কথা মতো আমি কাজে লেগে গেলাম। কিছুক্ষণের ভিতরে আমার কাজ শেষ হয়ে গেল। আমি রিয়ার হাতে ল্যাপটপ দিয়ে বললাম, শেষ ম্যাডাম। রিয়া ল্যাপটপ পাশে রেখে বলল,
এখন যা, তোর আর কোনো কাজ করতে হবে না। রিয়া, আমি আজকে রাতেই পালিয়ে চলে যাব। আজকে আমাদের বাসর রাত, কিছু তো হবে না আর আমাদের মাঝে। এই জন্য আমি শেষবারের মতো আপনাকে নিজ হাতে ঘুম পাড়িয়ে দিতে চাই। আমি আমার বউকে শুয়ে একটু অনুমতি দিতে চাই। দিবেন আমাকে সেই সুযোগ? আমার কথা শুনে রিয়া হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর বলল, তুই এখান থেকে আজকে রাতে পালিয়ে যাবি, আবার এই কথাটা আমাকে বললি। চেষ্টা করে দেখ বাহিরে পার রাখতে পারিস কিনা, আবার পুলিশের দৌড়ানি খাইছত না দেখিস। আপনি আমার কথা শুনে হাসলেন, তবে এটাই সত্যি। পারবি না পালিয়ে যেতে। সকালে সূর্য ওঠার পর যদি আপনি আমাকে পান, তাহলে সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাকবো। বিনা গার্ড ছাড়া আমি এই বাসায় থাকবো, কখনো পালিয়ে যেতে চাইবো না। আপনার বাসায় কেউ না থাকলেও এই বাসার বাইরে যাব না। সে সকাল হলেই বোঝা যাবে। এখন যা এখান থেকে, বিরক্ত করিস না আমাকে। আমার একটা শেষ ইচ্ছে, আমি নিজ হাতে আপনাকে ঘুম পাড়িয়ে দেবো। যদি কেউ বলে তুই তোর বউকে একা রেখে চলে আসলি, তখন যেন বলতে পারি ওর সম্মতি নিয়ে আর ওকে নিজ হাতে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বলল, উল্টাপাল্টা কিছু করবি না তো আবার? আমার আম্মুর কসম খেয়ে বলছি, যদিও আপনি ঘুমিয়ে যান তাহলে আপনার শরীরে টাচ করবো না, শুধু কপালে হাত রাখবো, অন্য কিছু না। রিয়া আমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, যা, অনুমতি দিলাম, তবে শুধু কপাল পর্যন্ত। রিয়া শুয়ে পড়তেই আমি ওর মাথার পাশে বসে রিয়ার মাথার চুলের খোপা খুলে চুলের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে বললাম, রিয়া, কিছু কি বলবো না এভাবেই চুপ থাকবো? বল কিছু। কখনো কারো প্রেমে পড়ছেন? আমি আর প্রেম? এটা আমার দ্বারাই হবে না। রিয়ার কপালে হাত রেখে বললাম, খুব ইচ্ছে ছিল আপনার কপালে একটা কিস করা, তবে সেটা করতে পারবো না, অনুমতি নাই আমার। দেখিয়েন আমি চলে যাওয়ার পর ঠিকই আমাকে আপনার মনে পড়বে। তবে যাই কিছু বলি না কেন, আপনার শরীরের ঘ্রাণ আমাকে খুব কাছে টানে। ফালতু কথা বলাচ্ছে না বলাই অনেক ভালো, আমি মনে করি। এগুলো আপনার কাছে ফালতু মনে হয়, তবে এই ভালোবাসা আপনাকে একদিন তিলে তিলে শেষ করে দেবে। আপনিও একদিন এই ভালোবাসার জন্য পথের ভিখারি হবেন। আপনি তো বলছেন কোনো ছেলে আপনার হাত ধরা তো দূরের কথা, কথাও বলেন না ছেলেদের সাথে। আমি এই একদিনে যদি আপনার কপাল পর্যন্ত আপনাকে বলে অনুমতি নিয়ে আপনার কপালে হাত রাখতে পারি, যদি 1 মাস কাছে থাকতাম, তাহলে আপনি নিজেই আপনাকে শপে আমার কাছে দিয়ে দিতেন। সেদিন আপনি আমার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠতেন। ভালোবাসা এমন এক জিনিস যেটা দিয়ে পৃথিবীর সকল কিছু নিজের আয়ত্তে নিয়ে আসা সম্ভব। এই যেমন আমি আপনাকে একদিনে কিছুটা আমার আয়ত্ত নিয়ে আসছি। রিয়া কিছু বলতে যাবে, তখন আমি ওর মুখে হাত ধরে বললাম, আর কিছু বলতে হবে না, আর আমি জানি তো আপনি কি বলতে চাইবেন। কোনো কথা বলতে হবে না, আমি আপনার মাথায় হাত বলে দিচ্ছি, ঘুমিয়ে যান। আমি যাওয়ার পর হাজার খুঁজেও আমাকে পাবেন না। আমি সবসময় বলি আমি ছেলেটা খুব ঘাড় তারা। রিয়া শুধু আমার চোখের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমিও এবার কোনো কথা না বলে রিয়ার মাথা হাত দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে লাগলাম। ধীরে ধীরে রিয়া গভীর ঘুমে মগ্ন হয়ে গেল। ইচ্ছে করলে আমি ওর সাথে এখন সব কিছু করতে পারি, তবে ওকে আমি কথা দিয়েছি এই জন্য কিছুই করবো না। যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে আমার বিয়ে হয় নাই, কিন্তু বাসর রাত হবে না এটা তো নয়। ধীরে ধীরে আমি রিয়ার পাশ থেকে উঠে দরজার কাছে চলে এলাম। রিয়ার ফোন দরজার সামনে রেখে দরজার বাইরে থেকে বন্ধ করে দিলাম। বাইরে থেকে জানলাগুলো ভালো করে বন্ধ করে দিলাম, যাতে রিয়া ঘুম থেকে উঠে হাজার চিৎকার করলেও কেউ দরজা খুলে দিতে না পারে। ওর চিৎকার 4 দেওয়ালের মাঝেই বন্দী হয়ে আটকে থাকবে, কলও দিতে পারবে না। সকালে ওর বাবা মা এসে ওর রুম খুলে দেবে। এটা করার একটা কারণ আছে। এখন আমি ইভার রুমের সামনে গেলাম, জানলা দিয়ে উঁকে দিয়ে দেখি ইভাও গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। জানলার একটা রড খুব কষ্ট করে সরিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে জানলা আবার ভালো করে লাগিয়ে দিলাম। আলমারি থেকে এবার ওড়না নিলাম। আমি ধীরে ধীরে বিছানায় উঠে ভালো করে এবার হাত পা বেঁধে নিলাম। এবার রুমের লাইট জ্বালিয়ে দিলাম। এবার এখনো ঘুমিয়ে আছে, ডাক দেবো নাকি আমি আমার কাজে লেগে পড়বো? আগে একটা ডাক দিয়ে নেই ওকে। আস্তে করে ইভাকে একটা ডাক দিলাম। এবার চোখ খুলে আমাকে দেখে যেই চিৎকার দেবে, তখন আমি ওর ঠোঁটের সাথে আমার ঠোঁটগুলো মিশিয়ে দিলাম। এবার সারা পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আমি ওর ঠোঁটগুলো একাধারে চুষতে শুরু করলাম। এবার অবস্থা খারাপ দেখে ওকে ছেড়ে দিলাম। এবার জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আমি বললাম, যদি চিৎকার দেওয়ার চেষ্টা করিস তাহলে মুখের ভেতরে কাপড় ঠুকে দেবো, অযথা কষ্ট পাবি, এজন্য আমাকে আমার কাজ করতে দে। প্লিজ, তুই আমার এত বড় সর্বনাশ করি না। কয়দিন পর আমার বিয়ে। আমি এইবার চুলের মাঝে হাত ঢুকিয়ে বললাম, তোরে বিয়ে করব এই নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু একটু ভুলের কারণে আমার জীবনটা তছনছ করে দিলি। এভাবেই তো আমি তোরে ছেড়ে দেবো না। আজকে আমাদের বাসর রাত হতো, যদিও আমি তোরে বিয়ে করি নাই, এতেও আমার কোনো সমস্যা নাই। আমি তো তোরে বিয়ে করতেই এসেছিলাম। প্লিজ আমাকে তুই ছেড়ে দে। আমি এখন নিজের ভুল নিজে বুঝতে পারছি। একটা মেয়ে একটা পুরুষের কাছে সবসময় অসহায়। আমি তখন এতটা বুঝতে পারি নাই। মন যা বলেছে তাই করেছি।
মাপ চাইলে কেন কান্না করলেও কিছু হবে না? আমি আগেই বলছি আমি ছেলেটা ঘাট তারা, একবার যেটা নিয়ে জিদ করব তাই করি। পাশ থেকে কেসিটা হাতে নিয়ে এবার কাপড়গুলো কাটতে লাগলাম। হয়তো একটা মেয়ের অনুমতি ছাড়া এসব করা ধর্ষণ হবে, হলে হবে, কিন্তু আমি তো ওর জন্য এখানে আসছি। আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দেন আমাকে। এসব বলিস না, আমি এখন কোনো কথা শুনবো না। আমাকে আমার কাজ করতে দে। যদি চিৎকার করিস তাহলেও তোরে কেউ বাঁচাতে পারবে না। চার দেওয়ালের আওয়াজ এই চার দেওয়ালে আটকে থাকবে। আমি ধীরে ধীরে এইবার শরীর থেকে সব কাপড় কেটে খুলে ফেললাম। আমি যেভাবে হোক তোরে এই বাসা থেকে বের করে দিব, দরকার হলে আপুকেও আমি লাইনে এনে দিব, তাও আমার এত বড় সর্বনাশ করিস না। আমি শরীর থেকে শার্ট খুলতে খুলতে বললাম, আমার সাথে এসব কিছু করার আগে সব কিছু চিন্তা করার দরকার ছিল, কিন্তু কি আর করবি, ভুল তো করে ফেললি। আমি শরীর থেকে সমস্ত কাপড় খুলে ইভার উপর ঝাঁপিয়ে পড়লাম। সেখানে রিয়ার সাথে শরীয়ত মোতাবেক আমার বাসর হবার কথা, সে ওর ছোট বোনের সাথে জোর করে সব কিছু করছি। এটাই হয়তো নিয়তির লেখা বড় বিধান। ইবার সাথে কতক্ষণ নিষিদ্ধ খেলায় মগ্ন ছিলাম জানি না। ইবার সাথে সব কিছু শেষ করে কাপড় পরতে পরতে বললাম, এখন কান্না করলে আর কি হবে, এই বিষয়টা গোপন রাখ। আমি এটা বলি, কাউকে কিছু বলার দরকার নেই। আজকে আমি এখান থেকে পালিয়ে যাব, আর কখনো এখানে আসবো না। এবার কান্না মাখা কণ্ঠে বলল, চোরের বাচ্চা, তুই আমার সাথে কথা বলবি না? তুই আজকে আমার সবকিছু কেড়ে নিলি, আমি আমার স্বামীকে কি জবাব দিব? আমি এবার পাশে শুয়ে ওকে জড়ি ধরে ওর ঠোঁটগুলো আবার আমি আমার ঠোঁটের ভেতরে নিয়ে গেলাম। মন চাইছে আরেক রাউন্ড ফুটবল খেলি, কিন্তু যতটুকু সম্ভব নিজেকে কন্ট্রোল করে ওকে ছেড়ে দিয়ে বললাম, মাফ করে দিস পারলে, আর কখনো আমি তোর সামনে আসবো না। থুথু দিলাম আমি তোর মুখে, যদি আমার হাত পা খোলা থাকতো। যাই বলিস না কেন, তোর শরীরে বিনা তার ছাড়াই কারেন্ট আছে। আমি তাহলে গেলাম, কাপড় পরে নিবি, আর এসব কাউকে না বলাই উত্তম কাজ হবে বলে আমি মনে করি। তোরে সকালে আমার দেখার আছে, পালিয়ে যেতে পারবি না এটা আমি জানি। আমার ইজ্জত তুই নিয়ে নিলি, তোরে আমি খুন করব। আমাকে পেলে তো খুন করতি নাকি? থাকেন ম্যাডাম, আল্লাহ হাফেজ। এবার একটা হাত খুলে দিয়ে বললাম, নিজে নিজে সব কিছু খুলে কাপড় পরে নিস। আমি যদি এতটাই খারাপ হতাম, ইচ্ছে করলে আমি তোর এই গোপন পিক তুলে তোরে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতে পারতাম, কিন্তু এই সব কিছুই করে নাই। শুধু বুঝিয়ে দিলাম যে একটা মেয়ে একটা ছেলের কাছে কতটা অসহায়। শুধু ছেলে মেয়ের সমান অধিকার হলে হয় না, আমরা যা পারি তোরা তা পারবি না। আমরা না থাকলে তোদের মতো ছেলের জন্ম হতো না। আগে তো এটা চিন্তা কর, আমাদের মা বোন তোদের জন্ম দিয়েছে বলে তোরা এই পৃথিবীতে আসলি, আর আজকে সেই মেয়ের সাথে জোর করে এমনটা কিভাবে করলি? তুই জানিস একটা মেয়ে একটা ছেলের কাছে কতটা অসহায়? এরপরেও এবার কথা শুনে আমার কথা বলার ভাষা হারিয়ে গেল। ও যা বলল সব ঠিক কথা। আমি মাথা নিচু করে এবার পাশ থেকে উঠে শুধু বললাম, পারলে মাফ করে দিস, ভালো থাকিস, আর কখনো এই পাপের মুখ দেখতে হবে না কখনো। এই কথা বলে দরজার কাছে গিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিলাম। এবার ভেতর থেকে চিৎকার করছে, কিন্তু বাইরে এই চিৎকার যাচ্ছে না। আমি রৌদ্রের কথা মতো পিছনের দরজার কাছে চলে গেলাম। বাসার পিছনে গিয়ে আমি দরজা নামের কিছুই পেলাম না, চারিদিকে শুধু দেওয়াল আর দেওয়াল। কিন্তু রৌদ্র তো বললো পিছনে একটা দরজা আছে। রৌদ্র এটাও বলছিল দেওয়ালের মাঝে নাকি ঘুষি দিতে হবে। রৌদ্রের কথা মতো আমি তাই করলাম, কিন্তু দরজা খোলা নামে কোনো খবর নাই। এদিকে আমার টেনশন আরও বাড়তে লাগলো। যদি ইভা কোনোভাবে দরজা খুলে নেয় তাহলে তো আমি বড় সমস্যায় পড়ে যাব। দেওয়ালের দিকে ভালো করে তাকিয়ে একটু অনুমান করে নিলাম যে কোন দিকে দরজা হতে পারে, আর সেই জায়গায় ঘুষি দেওয়ার সাথে সাথেই দরজা খুলে গেল। যাক বাবা, তাহলে বাঁচা গেল। দরজা দিয়ে বের হয়ে আবার বাইরে থেকে দরজা বন্ধ করে দিলাম। সতর্কতা সহকারে সামনে হাঁটতে লাগলাম। ভাগ্য ভালো ছিল যে রাস্তায় এসে একটা বাস পেয়ে গেছি। এই বাসের গন্তব্য যেখানে শেষ হয় আমি ঠিক সেখানেই যাব। ভাবছিলাম হয়তো নিজের বাসায় যাব, কিন্তু নিজের বাসায় গেলে সমস্যায় পড়ে যাব। রিয়া আমার পরিবারকে বিরক্ত করবে, এজন্য আমি আমার পরিবারের কাছে যাব না। বাসে উঠে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো মানুষের কথার শব্দে। আশেপাশে তাকে দেখি সামনে জ্যাম লেগে আছে। ঘড়িতে তাকে দেখি রাত 3টা বাজে। না, আর সামনে যাব না, এখানেই নেমে পড়বো। বাসের ভাড়া মিটিয়ে এখানেই নেমে গেলাম। মোবাইল থেকে সিমগুলো খুলে ফেলে দিলাম। রিয়া একজন পুলিশ অফিসার, আমার ফোন নাম্বারও অন্য কারো কাছ থেকে নিয়ে নেবে, আর আমাকে খুঁজে বের করা ওর কাছে কোনো ব্যাপারই ছিল না। যাই হোক, এখন আর কেউ আমাকে খুঁজে পাবে না। রাস্তার এক পাশে গিয়ে বসলাম। কোথায় যাব তাই চিন্তা করছি। বসে আছি 1 ঘন্টার মতো। হঠাৎ আমার নজরে এলো একজন মুরব্বী একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, কিন্তু এত রাতে উনি গাড়ি পাচ্ছেন না। আমি বরং ওনার কাছেই যাই, দেখি গিয়ে যদি একটু সাহায্য করতে পারি। এভাবেই তো রাস্তায় রাস্তায় ঘুরে বাঁচা সম্ভব নয়। ধীরে ধীরে আমি মুরব্বীর সামনে চলে গেলাম। উনি মনে হয় আমাকে দেখে একটু ভয় পেয়েছেন। আমি ওনার পাশে দাঁড়িয়ে বললাম, জাস্ট একটা কথা বলার ছিল। মুরব্বী আমার দিকে ফিরে তাকিয়ে একটু বিরক্ত সুরেই বলল, বলো।
আমি একদিন ধরে না খেয়ে আছি, এই শহরের পথঘাট ভালো করে চিনি না। আমাকে আপনার বাসায় একটা কাজ দেবেন? আমি কিন্তু রান্না বান্না থেকে শুরু করে সব কিছু পারি। যাও, বিরক্ত করো না তো আমাকে। আমার বাসায় কোনো কাজ নেই, তুমি অন্য কোথাও দেখতে পারো। এত রাত ধরে এখানে বসে আছি, সবাই একই কথা বলে। আপনি প্লিজ ফিরিয়ে দেবেন না আমাকে? এই পৃথিবীতে আমার বাবা মা কেউ নেই, আমি এতিম চাচা। কাজের বিনিময়ে টাকা দিতে হবে না আমাকে, শুধু 3 বেলা খাবার দিবেন, তাহলেই হবে। মুরব্বী চাচা এবার আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি কি তোমার বাবা মা নেই? চাচা, আমার বাবা মা নাই, আমি এতিম খানায় বড় হয়েছি। বাবা মা থাকলে কি আর রাস্তায় রাস্তায় ঘুরি? নাম কি তোমার? জি, তানজিম। আসল নাম বললাম না, নাম বলে যদি ফেসবুক থেকে খুঁজে বের করে নেয় তাহলে আমাকে সমস্যায় পড়ে যাব আমি। রান্না করতে পারো তো বাবা? জি, পারি। আচ্ছা ঠিক আছে, চলো। হেঁটে হেঁটেই যেতে হবে মনে হচ্ছে, গাড়ির তো কোনো খোঁজ খবর দেখছি না। আঙ্কেলের সাথে হাঁটতে হাঁটতে ওনার বাসার সামনে চলে গেলাম। উনি আমাকে বললেন, আমি যা বলবো তাই করবে, বেশি কথা বলবেন না, ঠিক আছে? জি চাচা। দরজায় কলিং বেল দিতেই একজন মহিলা এসে দরজা খুলে দিল। ওনাকে দেখে আমার চোখ তেরা হয়ে গেল। উনি শুধু একটা ব্লাউজ আর নিচে কি যেন ছোট একটা কাপড় পরে আছে। এটা দেখে আমি তো চোখ বন্ধ করে দিলাম। এই বয়সে এই মহিলা দেখে লজ্জার সময় মাথা খেয়েছে। হিসাবে হয়তো আমার চাচি হবে। চাচা মহিলাকে বলল, তোমাকে একদিন বলছিলাম না গ্রাম থেকে আমার বোনের ছেলে আসবে? আর এই হলো আমার বোনের ছেলে, আজকে থেকে ও আমাদের বাসায় কাজ করবে। মহিলাটা আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, আমি রোজিনা, তুমি আমাকে রোজি বলে ডাকতে পারো। রোজিনা চাচের কথা শুনে আমি লজ্জা পেলাম। মাথা নিচু করে মনে মনে বললাম, এ আমি কোথায় চলে আসছি? সম্মান থাকলেই হলো বাবা। চাচার সাথে ভিতরে যাওয়ার পর আমাকে একটা রুম দেখিয়ে বলল, অনেকদিন হলো এটা খালি পড়ে আছে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে থাকার ব্যবস্থা করে নিও, ঠিক আছে? ওকে আঙ্কেল, ঠিক আছে, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন, এমনি অনেক রাত হয়ে গেছে। চাচা আচ্ছা বলে উপরে চলে গেল। রোজিনা চাচা আমার পাশে দাঁড়িয়ে বলল, নাম কি তোমার? আমি আমার নাম বলে বললাম, ঘুমিয়ে পড়েন চাচি, এত রাতে আপনাদের বিরক্ত করা আমার উচিত হয় নাই। রোজিনা চাচি ধপ করে আমার গালে কিস করে বলল, দেখা হবে, কথা হবে, আর মাঝে মধ্যে খেলাও হবে। গেলাম আমি। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর উনি চুপচাপ উপরে চলে গেলেন। এই পরিবারের মানুষগুলো খুব আজব মনে হচ্ছে। আমি চাচার দেখানো রুমে চলে গেলাম, খুব কষ্ট করে রুমটা পরিষ্কার করলাম। এখন তো আর ঘুমানো যাবে না মনে হচ্ছে, এমনি রাত শেষ হয়ে গেছে। আমাকে এখানে আনা হয়েছে রান্না বান্না করার জন্য, আর আমার সেটাই করতে হবে। বসে বসে ফোন চাপতে বিজি হয়ে গেলাম। কিছুক্ষণ পর বাইরে কিছু একটা শব্দ পেলাম, মনে হয় কেউ বাইরে আছে। দেখি রুম থেকে বের হয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে টেবিলের সামনে থেকে কিছু একটা নিচ্ছে। যা একটু এই মেয়ের সাথে পরিচয় হয়নি। মেয়েটার সামনে গিয়ে সালাম দিয়ে বললাম, ভালো আছেন আপনি? তুই কে? তরে তো এই বাসায় আগে কখনো দেখি নাই। দেখেন নাই তাই তো? আমি আজকে রাতে এসেছি চাচার সাথে, আমাকে নিয়ে আসা হয়েছে এই বাসায় রান্না বান্না করার জন্য। ও আচ্ছা, তাহলে যা গিয়ে নাস্তা তৈরি কর। আজকে থেকে মনে হয় আমার আর এত কাজ করতে হবে না। আপু আপনার পরিচয়? আমি এই বাসার বড় ছেলের বউ, এত কিছু জানতে হবে না, গিয়ে কাজ কর। আপনি তাহলে আমার ভাবি, ভাবি হিসেবে আপনাকে সবকিছু বলে যায়। বল। আমি তো এতদিন এতিমখানা থেকে বড় হয়েছি, আমার কেউ নাই, কিভাবে যে রান্না করতে হয় এটাও আমি জানি না, যদি শিখিয়ে দিতেন। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, চল দেখিয়ে দিচ্ছি। ভাবির সাথে আমি কিচেন রুমে গেলাম। উনি খাবার তৈরি করছে আর দেখে দিচ্ছে কিভাবে আমার কি করতে হবে। এর মাঝে ভাবি বলল, যাই করিস না কেন, আমার শাশুড়ির থেকে একটু দূরে দূরে থাকবি। ভাবি এর কি কোনো কারণ আছে নাকি? আমার শাশুড়ি পতিতাপল্লীর সর্দারিনী, ওনার চরিত্র ভালো না, বুঝলি? ভাবির কথা শুনে আমি নিচে বসে বললাম, এই খাইছে আমারে, আগে জানলে তো আমি এখানে আসতামই না। চিন্তা করার দরকার নাই, বাসার ভিতর উনি তেমন কিছু করবে না, শুধু উনি ডাকলে রুমের দরজা খুলবে না, তাহলেই হবে। আমি ভাবির দিকে হাত বাড়িয়ে বললাম, এখানে তো আমি কাউকে তেমন চিনি না, শুধু আপনাকে একটু ভালো করে চিনি, বন্ধু হবে না আমার, প্লিজ ভাবি না করবেন না। আচ্ছা ঠিক আছে, এখন যেভাবে রান্না করতে বললাম সেভাবেই রান্না কর, ঠিক আছে?
ধীরে ধীরে এই বাসার সবার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল। তবে চাষির থেকে আমি একটু দূরে দূরেই থাকি। আজকে 3 মাস চলে গেল। না, আমি এতদিন আমার পরিবারের সাথে যোগাযোগ করছি, না আমি আমার বউয়ের সাথে এতদিন যোগাযোগ করছি। একাই ছিলাম এতদিন। আজকে মনে হচ্ছে বাড়ির খবর নেওয়া খুব দরকার। কাজ শেষ করে সাদিকে রৌদ্রকে কল দিলাম। ওর ফোন নাম্বার আমার আগে থেকেই মুখস্থ করা ছিল। রৌদ্রকে কল দিতেই ও ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? রৌদ্র, আমি লাদেন। কেমন আছিস তুই? ও বন্ধু, তুই? এতদিন পর আমাকে মনে হলো। আমরা তো সবাই মনে করেছিলাম তুই মারা গেছস। তোর আম্মু তোর জন্য প্রতিদিন কান্না করে। কই আছোস বল তুই? যেখানেই আছি ভালো আছি। তারপর বল, রিয়া কেমন আছে? রিয়া ম্যাডাম কথা আর কি বলবো। তুই যাওয়ার পর উনি কেমন যেন হয়ে গেছে। কারোর সাথে ঠিক মতো কথা বলে না, প্রয়োজন ছাড়া কিছু করে না উনি। বুঝি না ওনার আজকাল কি হয়েছে। রিয়া এমনি ছেলেদের সাথে কথা বলে না। এবার খবর কি? ওকে বিয়ে না করেই তুই ভালো করছস। ওর চরিত্র সমস্যা আছে। বিয়ে হয়েছে 1 মাস হলো ইভার। স্বামী এখনও প্রবাস থেকে ফিরে নাই। ফোনের মাঝে বিয়ে হয়েছে ইভার। আমি গোপন সূত্রে জানতে পেরেছি ইভা নাকি 3 মাসের প্রেগনেন্ট। রৌদ্রের কথা শুনে ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি কি শুনলাম? এবার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে 3 মাস হলো। তাহলে কি এই বাচ্চাটা আমার? আমার এখন মাথা ঘুরতে লাগলো। কি হচ্ছে এসব আমার সাথে? কিরে লাদেন, কি হয়েছে? কিছু হয় নাই। আমি যে তোর সাথে কথা বললাম, কাউকে কিছু বলার দরকার নেই। আমি বাসায় আসবো খুব তাড়াতাড়ি। আসবি কবে বল? দেখি আজকে রাতের গাড়িতেই আসবো। তুই কাউকে কিছু বলবি না কিন্তু। আচ্ছা বল না, আগে তুই আয়। আমি কল কেটে মাথায় হাত দিয়ে নিচে বসলাম। আমি কি পাপ করে ফেললাম? এবার সাথে শারীরিক সম্পর্ক করার পর ও কি কোনো ফিল খায় নাই নাকি? দোষ তো আমার। এবার কোনো দোষ নেই। আমার সব কিছু জানতে হবে এবার কাছ থেকে। যদি এবার বিয়ে হয়েছে, কিন্তু ওকে আমি আর বিরক্ত করব না। পাপ কাজ তো করেছি আমি। আমার সন্তান তো আর কোনো পাপ কাজ করে নাই। যদি এবার পেটে আমার বাচ্চা থাকে, তাহলে ওকে আমি নিয়ে আসবো। নয়তো এবার সংসার করার জন্য ওর বাচ্চাটাকে নষ্ট করে দেবে। তোমার পরিবারের সবাই আছে, অথচ আমাদের মিথ্যা কথা বললে। পিছনে তাকিয়ে ভাবিকে দেখে বললাম, ও ভাবি আপনি জেনে গেছেন তো মিথ্যা বলবো কেন? আমার সব আছে। শুধু আমি আমার পরিবারের মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি। কারণটা কি জানতে পারি? এখন বাসা যেতে হবে ভাবি। ফিরে এসে সব কিছু বলবো। এখন ফিরে গেলে কি আসবে আবার? আসবো। সবার সাথে মিল হয়ে গেলেও আপনাকে দেখার জন্য আসবো শুধু। ভাবি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যাও। ভাবিকে বলে বাস থেকে বের হয়ে গেলাম। আবার আমি আমার পুরাতন গন্তব্যের দিকে রওনা দিলাম। দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর আমি থানার সামনে চলে গেলাম। রাত অনেক হয়েছে। যদি রিয়া এখনো কাজ করে, তাহলে ওকে একটু দেখে নেব। রিয়া তো আমার বিয়ে করাবো। ওকে দেখলে হয়তো মনের ভিতরে একটু শান্তি পাবো। থানার সামনে গিয়ে দেখি কয়েকজন পুলিশ বসে আছে। ভাবলাম নিজেকে লুকিয়ে আর কি লাভ, যে আমি একটু আমার বউয়ের সাথে দেখা করে আসি। তবে এভাবে দেখা করলে বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। একটা ফুলের তোড়া কিনে নিয়ে আসি। থানা থেকে বের হয়ে ফুলের দোকানের সামনে চলে গেলাম। দোকানের মালিককে দেখে আমি অবাক হয়ে গেলাম। একটা হুইল চেয়ারে বসে মিশু ফুল বিক্রি করছে। এতদিন পর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে দেখে বোকা হয়ে গেছি। ভাবছিলাম ও হয়তো এই শহর থেকে পালিয়ে চলে যাবে, নইলে ভিখারি হয়ে যাবে। কিন্তু আজকে ও ফুল বিক্রি করছে। বিষয়টা দেখে খুব ভালো লাগলো। আমি আওয়াজ করে বললাম, ভাই এত রাতে দোকান খুলে রাখা ভালো না, যান বাসায় গিয়ে একটু ঘুমিয়ে নেন। মিশু আমার দিকে না তাকিয়ে বলল, ভাই গরিবের আবার ঘুম, ব্যবসা তো করতেই হবে নাকি? আমি এবার দোকানের ভেতরে ঢুকে বললাম, কি খবর তোর মিশু, ভালো আছোস? এতদিন পর তোরে দেখে খুব ভালো লাগছে। মিশু আমার দিকে তাকিয়ে কান্না করে বলল, বন্ধু তুই, তোর বাসায় গিয়ে খুঁজছিলাম কিন্তু পাই নাই। কান্না করিস না, বল তোর দিনকাল কেমন যাচ্ছে? আয় ভিতরে এসে বস। না আমি বসবো না, এভাবেই ঠিক আছি। রাগ আছে আমার উপরে এখনো তোর? আরে না, কি বলিস, রাগ থাকবে কেন? শুধু সেদিনের জন্য আমি সরি। পুরাতন কথা মনে করিয়ে লাভ নেই, এটাই আমার প্রাপ্ত ছিল। তো বল, এতদিন কই ছিলি? গিয়েছিলাম এক জায়গায়, একটা ফুল নিয়ে যাই, বউয়ের সাথে দেখা করে গিয়ে। কে রিয়া? তুই জানিস কিভাবে? আমি সবকিছু জানি। কতদিন পর তোর সাথে দেখা। চল না আমার বাসায় গিয়ে একটু আড্ডা দিই। না রে, যাবো না, অন্যদিন। তুই কি মনে করিস আমি তোরে আমার বাসায় নিয়ে? তোর কি যে বলিস, বলছি না আগে সবকিছু ভুলে গেছি। হঠাৎ করে বাইরে থেকে একটা মেয়েলি কণ্ঠে কে জানি বলল, আপনি কি ভিতরে আছেন? মিশু বলল। আছি, আসো তুমি। আমি বললাম, কে রে মিশু? মিশু বলল। ভিতরে আসলেই দেখতে পারবি। আমাকে অবাক করে দিয়ে মাইশা ভেতরে আসলো। মাইশা আমাকে দেখে একটু অবাক হয়েছে। মিশু বলল,
পাপ করছি আমি, আর কত পাপ করব বল? এই জন্য ওকে বিয়ে করেছি, আর এখন এই দোকানটা দুইজন মিলে চালায়। তুই খুশি হয়েছিস নাকি তাই বল আমাদের দেখে। কি বলিস, খুশি হয় নাই মানে? আমার যে তোদের একসাথে দেখে কতটা যে ভালো লাগছে হিসাবের বাইরে। এতদিন পর একটা ভালো কাজ করলি। ধন্যবাদ বন্ধু। ভাইয়া গরিবের দোকানে আসছেন, কিছু খেয়ে যান। পুরাতন এক্স বউয়ের মুখ থেকে ভাইয়া ডাকটা শুনে একটা হাসি দিলাম। আগে বলতো জানো, এখন ভাইয়া। তবে যাই হোক, ভালো হয়েছে আমি মনে করি। কি হলো, আমার সাথে কথা বলবেন না? কি বল, কথা বলবো না কেন? তবে আমি কালকে রাতে আমার বউ নিয়ে তোদের বাসায় যাব। মাংস নিয়ে আসবি কিন্তু। সত্যি আসবি বন্ধু, নাকি মজা করলি? বলছি আসবো মানে আসবো। একটা ফুল নিয়ে গেলাম, টাকা লাগবে? কি বলিস, টাকা নিব আমি তোর কাছ থেকে? একটা কেন, সবগুলো নিয়ে যা লাগলে। আর কালকে মনে করে চলে আসবি কিন্তু। ওকে বন্ধু। ভাবছিলাম এখন একটু থানা যাব, কিন্তু মেলার সময় চলে গেছে। এখন গেলে রিয়াকে পাবো না। বাসায় যাই বরং, দেখি ঘর বাড়ির কি অবস্থা। হেঁটে হেঁটে বাসায় চলে গেলাম। বাসার সামনে গিয়ে দরজা ঠেলে ভেতরে চলে গেলাম, কিন্তু ভেতরে তো কাউকে দেখছি না। ভেতরে গিয়ে আম্মুকে ডাক দিলাম, কিন্তু ভেতরে কারো কোনো খোঁজ খবর দেখতে পাচ্ছি না। হয়তো বাসার সবাই কোথাও বেড়াতে গেছে। আমি আর কাউকে ডাকাডাকি না করে রুমে চলে গেলাম। এমনি এত রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। রুমে গিয়ে দেখলাম আমার রুমটা সেই আগের মতোই পরিষ্কার পরিপাটি আছে। এটা আমি শিওর আমার বোনের কাজ। ব্যাগটা নিচে রেখে বিছানায় শুয়ে গেলাম। অল্প কিছুক্ষণের ভেতরেই আমি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙালো ভূমিকম্পের আওয়াজে। মনে হচ্ছে যেন আমাকে বিছানা থেকে কেউ তুলে নিয়ে যাচ্ছে। লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু ভূমিকম্প এখানে হচ্ছে না, ভূমিকম্প হচ্ছে বাইরে। দরজা ভেঙে ভেতরে চলে আসবে সবাই, এমনভাবে আমাকে ডাকাডাকি করছে। আমি দরজা খুলে দিতেই আম্মু আমাকে জোরে ধরে কি কান্না, শুধু প্রশ্ন করছে আমি এতদিন কইছিলাম, বাবা মাকেও একটা কল দিলাম না কেন, আর এখন এসেছি ইত্যাদি। আম্মুকে থামিয়ে বললাম আসছিলাম রাতে, কিন্তু তোমাদের কাউকে ডেকেও পেলাম না। এখন ছাড়ো আমাকে, একটু ফ্রেশ হয়ে নেই, পরে তোমাকে সব কিছু বলছি আম্মু। আচ্ছা যা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আয়, আমি নাস্তা তৈরি করছি। আম্মু যেতেই একা আমাকে দেখে বলল, পালিয়ে যাওয়ার কোনো ছেলে না তুই। আমি জানি পরিবার বউ রেখে কেউ এতদিন কিভাবে পালিয়ে থাকতে পারে। কিছু একটা তো হয়েছিল, আমি নিশ্চিত। কিছু হয় নাই, আর হলেও তোরে বলতে হবে না। এখন যত বিরক্ত করিস না। ফিরে আসছি এতে কি খুশি হস নাই, নাকি আবার চলে যাব? এভাবে বলবি না ভাইয়া, তুই ছাড়া আমাদের কে আছে বল? একার মাথায় হাত দিয়ে বললাম, আর যাব না, আমি আগে ফ্রেশ হয়ে আসি, পরে তোরে সব কিছু বলবো। আমি শুধু ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে টেবিলে চলে গেলাম। সবার সাথে নাস্তা শেষ করার পর আম্মু শুধু বলল, বাবা, রিয়া কি তোরে কিছু বলছিল যে এভাবে পালিয়ে চলে গেলি? আরে না, ও আর আমার কি করবে। আমি পালিয়ে যাওয়ার পর রিয়া আবার তোমাদের সাথে। রিয়া আসছিল তরে খুঁজতে, কিন্তু তরে না পেয়ে চুপচাপ চলে গেল, কিছু বলে নাই আমারে। কিন্তু রিয়া একটা কাজ করতো মাঝে মাঝে, তরে খুঁজতে আমাদের বাসায় আসলে আমাকে আর তোর বাবাকে সালাম করতো, কিন্তু কোনো কথা বলতো না আমাদের সাথে। আম্মুর কথা শুনে একটু ভালো লাগলো। আমি যদি রিয়ার সাথে এতদিন ওর কাছে থাকতাম, তাহলে রিয়া এতদিন আমার জন্য পাগল হয়ে যেত। ভাইয়া, তুই এতদিন কোথায় ছিলি তাই বল। আমি বাবার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। যদি এইসব কথা বাবার সামনে বলি, আমি তাহলে আমার অবস্থা শেষ করে দেবে। কিরে বাবা, বল কিছু। আম্মু, আমি খুব একটা খারাপ কাজ করে ফেলছি, যে পাপের কোনো মাপ নাই। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে, শুধু এইটাই বল। আম্মু তুমি তো জানো ইভার সাথে আমার বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়ে হলো ওর বড় বোনের সাথে। এই জন্য আমি সেদিন রাতে রাগ করে এবার রুমে ঢুকে ওর সাথে সব কিছু করেছিলাম। আর এই জন্য মূলত পালিয়ে গিয়েছিলাম। রোদের কাছ থেকে জানতে পারি ইভা নাকি 3 মাসের প্রেগনেন্ট। খুব বড় একটা ভুল করে ফেলছে আম্মু আমি। পরে তো আমার এখন ছেলে বলতেও লজ্জা করছে। তুই এতটা নষ্ট কোন দিন থেকে হয়ে গেলি? রিয়ার কথা না হয় বাদে দিলাম, ইভা পিচ্ছি একটা মেয়ে, এত কিছু বুঝে না। মানলাম ও তোরে অপমান করে, ভুল করেছে, তাই বলে তুই এই মেয়ের সাথে বাজে কাজে জড়িয়ে পড়বি? আম্মু এই কথা বলতেই বাবা লাঠি দিয়ে আমাকে মারতে লাগলো। আম্মু বাবাকে কোনো মতে আটকে বলল, বাদ দাও তো, ভুল করে ফেলেছে, আর কি আর করার। ছেলেটা তো আমাদের নাকি, মারলে এখন আবার পালিয়ে চলে যাবে, ছোট মানুষ এত কিছু বোঝে না। বাবা মাথা ঠান্ডা করে চুপ করে গিয়ে সোফায় বসলো। আম্মু আমার পাশে এসে বলল, আমি সব সময় বলি আমার ছেলে খুবই ভালো, আর সেই তুই নাকি।
এভাবে বলবে না আম্মু, আমি খুব বাজে একটা কাজ করে ফেলছি। আমি এতদিন এত কিছু বুঝতে পারি নাই, ভাবি নাই এবার প্রেগনেন্ট হয়ে যাবে। রাগের মাথায় এমন করছিলাম। ছি ছি ভাইয়া, তুই এতটা খারাপ কোন দিন থেকে হলি? তোর এখন নিজের ভাই বলতেও লজ্জা করছে। ইভার নতুন বিয়ে হয়েছে, এখন যদি ওর সংসার ভেঙে যায় তাহলে তো দোষী হবি তুই। চুপ কর একা, বড় ভাইকে এভাবে বলতে নেই। তো বাবা, এখন তুই কি করতে চাস? আম্মু, ভুল তো আমি করছি, তুমি এবার পেটের বাচ্চা তো আর ভুল করে নাই। যদি ইবাকে বলে মানিয়ে নিতে পারি, বলবো আমার বাচ্চাটা আমার কাছে দিয়েও চলে যেতে। মানবে বাবা? বলে দেখি আম্মু। আচ্ছা ঠিক আছে, যা ওকে আমাদের বাসায় নিয়ে আয়, বলে দেখবো নে। যদি রাজি থাকে রিয়া আর রিয়া আমার সাথে সংসার করবে, রাজি আছে। ওকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ইভাকে না বলে মানিয়ে নিলাম, কিন্তু রিয়া। আম্মু, রিয়ার বিষয়টা আমি দেখবো। লজ্জা করে না বাবা মায়ের সামনে এসব কথা বলতে? এক পরিবার, দুইটা মেয়ের জীবন নষ্ট হতে যাচ্ছে তোর জন্য। জবাব দিতে পারবি কিছু? বাবার কথা শুনে আমি মাথা নিচু করে দিলাম। আমার মুখ দিয়ে এখন কোনো কথা বের হচ্ছে না। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, যা ইভাকে বাসায় নিয়ে আয়, বলে দেখি কি বলে ও। আম্মুর কথা মতো আমি বাসা থেকে বের হলাম। আমি জানি সবাই আমার পাশে না থাকলেও আম্মু সবসময় আমার পাশে থাকবে। মায়ের মন না। এবারকে এখন কিভাবে আমাদের বাসায় আনি এটাই চিন্তা করছি। পেয়েছি আইডিয়া। দেখি এটা যদি কাজে লাগাতে পারি। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। এবার তো এই সময় এখান দিয়ে হাসপাতালে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এবারকে দেখলাম এইদিকে আসতে। মুখের উপর একটা মাস্ক লাগিয়ে নিলাম, যাতে আমাকে দেখলেও এবার চিনতে না পারে। রোদ্রের কথা ঠিক মনে হচ্ছে। দূর থেকে এবার পেটটা একটু বড় বড় লাগছে। এবার আগের থেকে একটু মোটা হয়েছে। ইভা আমার কাছাকাছি আসতেই আমি কণ্ঠটা মোটা করে বললাম, ম্যাডাম আমাদের বাসায় একটু যাবেন? আমার বোনের অবস্থা খুব সিরিয়াস। প্লিজ ম্যাডাম চলেন না একটু আমাদের বাসায়। ইভা আমার দিকে একটু ভালো করে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চলেন দেখি আপনার বোনকে। আমার আবার তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। আমি সামনে হাঁটছি আর ইভা আমার পিছনে পিছনে আসছে। আমাদের বাসার সামনে আসতেই ইভা দাঁড়িয়ে গেল। ইভা একটু হলেও বুঝে গেছে যে এটা কার বাসা। আমি পেছনে তাকিয়ে বললাম, প্লিজ ম্যাডাম ভেতরে চলেন, আমার বোন নইলে বাঁচবে না। আমার কথা মতো ইভা বাসার ভেতরে আসলো। আমি দরজা বন্ধ করতে ইভা বলল, কই, কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে। আমি আগে থেকেই আম্মুকে বলছি আমাকে আর ইভাকে যেন একটু সময় একা ছেড়ে দেয়। আমি মুখের মাস্ক করে বললাম, ভালো আছেন ইভা ম্যাডাম? ইভা আমাকে দেখে জোরে একটা শ্বাস নিল। পাশে পড়ে থাকা লাঠিটা হাতে নিয়ে আমাকে মারছে আর কান্না করে বলছে, তোর জন্য আমার জীবন থেকে সকল শান্তি চলে গেল। এখন আবার কি করতে এলি আমার সাথে? নে, তোরে কাপড় খুলে দিচ্ছি। আবার একই কাজ করতে এলি তো আমার সাথে, নে খুলে দিলাম। ইভাকে আটকে দিয়ে বললাম, প্লিজ এমন করো না, আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। এটাকে ভুল বলে? আমার পেটে এখন তোর বাচ্চা, আর আজকে আমি এই বাচ্চাটাকে নষ্ট করতে যাচ্ছি তোর জন্য। আমি আমার স্বামীর সাথে ভালো করে পর্যন্ত সংসার করতে পারলাম না। যদি আমার স্বামী আমাকে সন্দেহ করে আমি কি বলবো? এখন আমার পরিবার আমার উপর টর্চার করে বলে যে এই বাচ্চাটা কার। মুখ বুজে মার খাই, কিন্তু কাউকে কিছু বলতে পারি না। তোর কথা বললে আপু কষ্ট পাবে। আমি তো জানি আমি কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটু প্রতিশোধ নিতে গিয়ে যে এমন কিছু হয়ে যাবে আমি জানতাম না। আমি সরাসরি ইভার পায়ে পড়ে বললাম, আমি বড় ধরনের একটা ভুল করে ফেলছি, যে এই ভুলের কোনো ক্ষমা নেই। প্লিজ আমাকে মাফ করে দাও। শুধু তোমার কাছে মাফ চাওয়ার জন্য আমি আবার ফিরে আসছি। প্লিজ ইভা, প্লিজ দুলাভাই মনে করে মাফ করে দাও। আমার পা ছাড়, আমাকে হাসপাতালে যেতে হবে। তার আগে বলো আমাকে মাফ করে দিয়েছো? ইভা আমার চুল ধরে টেনে তুলে গালে একাধারে চড় দিতে দিতে বলল, তোরে এখন মেরে ফেলতে ইচ্ছে করছে আমার। আম্মু উপর থেকে নামতে নামতে বলল, মারতে পারবে ইভা ওকে? যদি মারতে পারো তাহলে মেরে ফেলো। এই বাসায় আসার পর তোমার কথা শুনে আমি ওকে মারছি, ওর বাবা মারছে। একটা ভুল করার কারণে আজকে সবাই ওকে মারছে, তবে ও তো ভুল করে ফেলেছে। তুমি তোমার সেফটি। ইভা মাথা নিচু করে বলল, তখন আমি একটা ঘোরের মাঝে ছিলাম, কি করব এটা ভাবতে পারি নাই। আর পরে আম্মু ইভাকে সোফায় বসে বলল, আমার ছেলে আর কখনোই তোমাকে বিরক্ত করবে না। তুমি সুন্দরভাবে গুছিয়ে সংসার করো। ও তো ভুল করেছে, কিন্তু যেহেতু তোমার পেটে অসন্তান, এটা নষ্ট করলে ও নিজেকে মানতে পারবে না। আমার ছেলের কপাল খুব খারাপ।
প্রথম বউ ওকে ধোকা দিল। তোমার বোন তো আর আমার ছেলেকে মেনে নিবে না। একা একা বেঁচে থাকা খুবই কঠিন। দরকার পড়লে আমাদের বাসায় থাকবে, খাবে। তবে মা, বাচ্চাটাকে নষ্ট করো না। ও আমাদের রক্তের। প্লিজ মা, তোমার কাছে আমি অনুরোধ করে বলছি। আমার স্বামী যদি এসব জানতে পারে তো? তোমার হাজবেন্ড এসে কবে আসবে? আরও 1 বছর পর। তাহলে তো হলোই। আমরা তোমার সব কিছু লুকিয়ে রাখবো। তোমার পরিবারের সবাইকে আমি হাত পা ধরে মানিয়ে নিব। শুধু তুমি না করো না মা। আমার ছেলে হয়তো কখনোই এখানে আসতো না, শুধু তোমার কথা শুনে এখানে আসছে। প্লিজ মা, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। ইভা আমার দিকে গরম চোখে তাকিয়ে বলল, তোর জন্য এত কিছু সহ্য করতে হচ্ছে আমার। শুধু তোর মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। তোর মা এত ভালো আর তুই এতটা নষ্ট হলে কিভাবে? ইভার কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। আম্মু আবার বলল, তাহলে তুমি রাজি? আমি তোমাকে কথা দিচ্ছি, এসব কথা তোমার স্বামীর কানে যাবে না, এমনকি বাইরেও যাবে না। ভেবেছিলাম আজকে সব কিছু শেষ করে দিব, কিন্তু আপনার কথা তো আর অমান্য করা যায় না। মুরব্বী মানুষ আপনি। ঠিক আছে, আমি মেনে নিলাম জান। আর তুই বসে না থেকে আব্বুর কাছে যা, গিয়ে ওকে পটাতে পারিস কিনা দেখ। আমি এখন গেলাম আন্টি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও মা। এখন কিন্তু তোমার পেটে আমার নাতি আছে। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা ওকে এগিয়ে দিয়ে আয়। আমি এবার ব্যাগ হাতে নিয়ে বললাম, চলেন ম্যাডাম। বাস থেকে বের হতে ইভা বলল, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চা, দেখ মাপ পাস কিনা। আমি না হয় মাফ করে দিলাম, তবে এই রকম আর কারো সাথে করিস না। এবার হাত ধরে কান্না করে বললাম, আমি এখন আমার ভুল বুঝতে পারছি, আর কখনো এমন কিছু করবো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার খবর তোরে কে বলেছে? রৌদ্র বলছে। ওর মুখটা বন্ধ করে রাখিস। যদি আমার স্বামী কিছু জানতে পারে না, তাহলে তোর জ্যান্ত জবাই করব কিন্তু। কেউ কিছু জানতে পারবে না, আমি আপনাকে কথা দিলাম। শোন, আমি কি বলি, বলো। আপুকে মানাতে পারবি? পারবো। দরকার হলে ওর কাছ থেকে মার খাবো, তাও মানিয়ে নেবো। একদিনে আপু তোর উপর যে আকৃষ্ট হয়েছে, আমি জানি তুই পারবি। গাড়ি রেখে দেবো কি? না লাগবে না, আমি একা যেতে পারবো। বাচ্চা জন্ম নেওয়ার পর যেন আমার সামনে তোরে না দেখি। জি, আসবো না। এভাবে কথা বলিস কেন? ভুল করছে আমি, তো কি বলবো। আমি এতই বোকা যে কিনা একটা মেয়েকে। ইবা আমার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, কান্না করিস না, নিজের ভুল বুঝতে পারলে এতেই হয়েছে। তবে একদিন আমার মন চেয়েছিল, তোরে যদি একদিন সামনে পাই তাহলে জ্যান্ত কবর দিব। এ দেখ, তোর জন্য পকেটে এখনো একটা পিস্তল নিয়ে ঘুরি। গুলি করে দেন তাহলে আমাকে। তুই আমার দুলা ভাই, তোরে আমি গুলি করব কিভাবে? আপুর সাথে দেখা করছোস? না, এখনো যায় নাই। চুল দাড়ি কেটে গিয়ে আপুর সাথে দেখা কর যা। ওকে, যাবো। এবার রিক্সা রেখে রিক্সায় উঠে বলল, আসার সময় চেক আপ করে আসবে নি, দেখি তোর কপালে কি আছে। দাঁড়ান একটু। এবার রিক্সা থামিয়ে বলল, বল। আমি এবার হাতে কিছু টাকা দিয়ে বললাম, এগুলো রাখেন, চেক আপ করার টাকা। আমার বাচ্চার দায়িত্ব আমার নিতে হবে। লাগবে না, রাখ তুই। লাগবে না বললে হবে? এখন হাসপাতালে যান। এই বাসায় আর কিছু না বলে বাসার ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আম্মুকে জোরে ধরে বললাম, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আম্মু। তুমি না থাকলে এবারকে মানানো কঠিন হয়ে যেত। আমি তোর মা, আমি তো তোর জন্য খারাপ চাইতে পারি না। এখন ইভার পরিবারের সবাই। তুমি যেই পর্যন্ত করছো এটাই অনেক, বাকিটা আমি সামলে নেব। রিয়ার সাথে দেখা করেছিলি? না আম্মু, যাবো। ভাইয়া, বাচ্চা কি ছেলে হবে নাকি মেয়ে হবে? জানি না, আজকে নাকি ও চেক আপ করবে, দেখি কি বলে ও। এখন গিয়ে ভাবির সাথে দেখা কর যা। যাবো। তার আগে মার্কেট থেকে আসি। আম্মুকে বলে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে রৌদ্রকে কল দিলাম। রৌদ্র ফোন রিসিভ করে বলল,
কী রে, তুই আসলি কখন? আমি তো বেটা রাতেই বাসায় এসে গেছি। রিয়া আছে কি থানায়? আছে। তবে ভাবির আজকে পুরো মাথা গরম। থাক, কোথায় যাবি না, আমি তোর ভাবির সাথে দেখা করতে থানায় আসছি। ভাবি যদি তোরে সবার সামনে উল্টোপাল্টা কিছু বলে? বললে বলবে। আচ্ছা, আমি অল্প কিছুক্ষণের ভেতরে আসছি, থাকিস, তুই যাবি না কোথাও? আচ্ছা আসি, আই তুই। আমি কল কেটে মার্কেটে চলে গেলাম। ওখানে গিয়ে চুলদারি কেটে কিছু কেনাকাটা করলাম, ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করলাম, একটা রিক্সা নিয়ে মিশুর দোকানের সামনে চলে গেলাম। মিশুর দোকানের সামনে গিয়ে নেমে বললাম, বন্ধু দোয়া করিস, তোর ভাবির সাথে দেখা করতে যাচ্ছি। মিশু আমাকে দেখে বলল, ভাবি তো তোরে আজকে দেখে পাগল হয়ে যাবে। যা তুই। আর রাতে তো আসবো, তোর ভাবি না রাজি থাকলেও তুলে নিয়ে আসবো। মিশু হাসি দিয়ে বলল। আচ্ছা যা। আমি এবার থানার সামনে চলে গেলাম। থানার ভিতরে যেতেই মাসের চাচা তোমার আমার দিকে এগিয়ে এসে বলল, কি চাই এখানে? কি চাই মানে? আমি এখানে আমার বউয়ের সাথে দেখা করতে এসেছি। রিয়ার কথা শুনে মাসের চাচাতো বোন লাঠি দিয়ে সরাসরি আমার মাথায় আঘাত করলো, যার কারণে আমার মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। আমার হাত থেকে ফুলটা নিচে পড়ে গেল। মাথায় হাত ধরে শুধু বললাম, এসেছিলাম বউয়ের সাথে দেখা করতে, আর এসে হয়েছে আহত। ঠিক এই সময় রিয়া ওর কেবিন থেকে বের হলো। রিয়া বের হয়ে আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে জায়গায় দাঁড়িয়ে গেল। রাগ থেকে মাটি দিয়ে নিচ থেকে ফুলটা নিয়ে রিয়ার সামনে গেলাম। মাথা থেকে অল্প করে রক্ত বের হতে লাগলো। রিয়ার হাত ধরতে যাব, তখনই মায়ের চাচাতো বোন আমার কাছে এসে জোরে চিৎকার দিয়ে বলল, তুই ম্যাডামের হাত ধরে উনার সাথে খারাপ কিছু করতে চাস? এবার আমি রাগে মাসের চাচাতো বোনের গালে ঠাস করে চড় দিয়ে বললাম, আমার বউকে আমি হাত ধরবো না, ওকে জোরে ধরবো, এটা আমার বিষয়, তুই বলার কে রে? আমার কথা শুনে আরো 3-4টা কনস্টেবল আমার দিকে এগিয়ে আসলো। রিয়া ওদের হাত দিয়ে ইশারা করে বলল, সাবধান, ওকে কেউ কোনো কিচ্ছু করবে না। আমি রিয়ার হাত ধরে সরাসরি কেবিনের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। রিয়া শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি হাঁটু বেড়ে নিচে বসে বললাম, তুমি আমার রাতের চাঁদ, দিনের ওঠা সূর্য, যার আলোয় আমি আলোকিত হই, যার ছোঁয়ায় আমি প্রতিনিয়ত মুগ্ধ হই। ভালোবাসি তোমায়, কত বলতে পারবো না। মন ছিঁড়ে তোমায় যে দেখাতে পারবো না। ভালোবাসা পবিত্র জিনিস, যা শরীর কেটে দেখানো যায় না, শুধু অনুভব করে নিও তুমি। শুধু শুধু ভালোবাসি, শ্রদ্ধা করি তোমায়, একটুখানি ভালোবাসিও, ভুলে যেও না আমায়। তোমার পথের পথিক আমি, আশায় থাকি তোমায় পাবো, আর একটু একটু করে ভালোবাসবো। হবে কি আমার এই মন শুধু যে তোমার। রিয়া আমার হাত থেকে ফুলটা না নিয়েই রিয়া আমাকে একটা কাপড় দিয়ে আমার মাথার রক্ত মুছে আমার দিকে তাকিয়েছে, শুধু কোনো কথা বলছে না। আমি রিয়ার গালে হাত রেখে বললাম, আমি কি কোনো অপরাধ করে ফেলছি যে তুমি আমাকে মেনে নেবে না? মেনে নেওয়া বাদ দাও, আমার সাথে একটু কথা বলো প্লিজ। ভাবছিলাম তোমাকে ছেড়ে পালিয়ে দূরে থাকতে পারবো, কিন্তু দেখো পারলাম না। আমি আবার আমার বউয়ের কাছে ছুটে চলে আসলাম। যদি আমাকে নিজের বউ মনে করতেন তাহলে এভাবে পালিয়ে চলে যেতেন না। আমি ভুল করে ফেলেছি রিয়া। রিয়া আমার হাত সরিয়ে বলল, চলে যা তুই এখান থেকে, আমি তোরে আমার চোখের সামনেও দেখতে চাই না। আমি একা আছি, একাই ভালো আছি, আমাকে একা বাঁচতে দে। আমি চলে গেলে তুমি থাকতে পারবে? থাকতে পারবো মানে কি রে? আমি কি আগে একা ছিলাম না? আগে আমি একা, এখনো আমি একা। আমার জীবনে আমি আর কাউকেই চাই না। একা লাইফ, ইটস বেস্ট। রিয়ার হাতের গুলিটা আমার বুকের উপর নিয়ে বললাম, আমাকে গুলি করে দাও, আমি মরে যাই। এই জীবন নিয়ে আমি এখন কি করব? প্রথম বউ পরক্রিয়া করে বিদায় হয়েছে, দ্বিতীয় কারো কাছে আসছিলাম একটু সুখের জন্য, কিন্তু সবাই শুধু আমার সাথেই প্রতারণা করে। এর থেকে বরং মেরে ফেলুন আমাকে। তুই কার সাথে কি কথা বলছিস, মাথায় আছে তো? আমি চাইলে এখন যা ইচ্ছে তাই করতে পারি। কয়েকদিন পর ডিভোর্স লেটার পেয়ে যাবি। এখন যা এখান থেকে বলছি। রিয়ার মুখ থেকে ডিভোর্স লেটার শব্দটা শুনে আমার চারদিক ঘুরতে লাগলো। এখন যদি আমার সাথে এমন কিছু হয়, তাহলে মানুষ আমার মুখের উপর থুথু দেবে, বাইরে গেলে এইবার প্যারা দেবে। এসব আর কত সহ্য করবো? এর থেকে বরং রিয়ার বন্দুকের গুলি খেয়ে মারা যাওয়াই অনেক ভালো। রিয়ার হাত ধরে জোরে ট্রিগারে একটা চাপ দিলাম, আর সাথে সাথেই পিস্তল থেকে গুলি বের হয়ে আমার বুকের ভেতর ছেদ করে দিল। রিয়ার জোরে একটা আওয়াজ করে বলল, এটা তুই কি করলি? আমি নিচে পড়ে চোখের পানি ছেড়ে বললাম, একটা মানুষ মৃত্যুর রাস্তা বেছে নেয় কখন জানো? যখন সে দেখে তার পাশে সবকিছু শূন্য। আমি এমন ছিলাম না রিয়া, মানুষ আমাকে এমন করছে। আজকে আমি আমার বাবা মার কাছে খারাপ, তোমার আর তোমার বোনের কাছে খারাপ। আমার মতো মানুষের বেঁচে থাকার কি কোনো অধিকার আছে তুমি বলো? ভাবছিলাম তোমাকে নিয়ে নতুনভাবে সংসার করব, কিন্তু তুমিও মুখ ফিরিয়ে নিলে। দোয়া করি শান্তিতে বেঁচে থাকো। দরজা ঠেলে কয়েকজন কনস্টেবল ভেতরে এসে গেল। রিয়ার হাতে পিস্তল দেখে রৌদ্র বলল, এটা কি করলেন ম্যাডাম? নিজের স্বামীকে নিজের হাতেই মেরে ফেললেন। পুরুষ ছাড়া এই পৃথিবীতে একটা মেয়ের কোনো দাম নাই, আর আজকে আপনি
এই রাগ আর অহংকারের কারণে ওনাকে মেরে ফেললেন। এই থানায় সিসিটিভি ক্যামেরা আছে, আপনি কি বাঁচতে পারবেন? আমি রৌদ্রের কথা শুনে কোনো মতে বললাম, আমি নিজের ইচ্ছে মতো মরতে এখানে আসছি, কারো কোনো দোষ নাই এখানে। তোরা এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে। রৌদ্র আমাকে কোলে নিয়ে থানা থেকে বের হতে হতে বলছে, তোর কিছু হবে না বন্ধু, চিন্তা করিস না। আমি হাসতে হাসতে চোখ বন্ধ করে বললাম, মৃত্যু আমার খুব নিকটবর্তী এসে গেছে, তবে চেয়েছিলাম বাঁচতে, কিন্তু পারলাম না। ধীরে ধীরে আমার শক্তি হারিয়ে যেতে লাগলো। হঠাৎ করে আমার সামনের সব কিছু অন্ধকার হয়ে গেল। পরে আমার আর কিছু মনে নাই। যখন আমার জ্ঞান ফিরল, তখন ঠাস করে আমার গালে একটা চড় পড়লো। আমি চোখ খুলে শুধু বললাম, আমি জানতাম ইভা, তুই ছাড়া আমাকে কেউ সুস্থ করতে পারবে না। বাঁচালি কেন আমাকে? ইভা আশেপাশে একবার তাকিয়ে বলল, চুপ, কোনো কথা বলবি না। আমার সাথে যদি জোর করে এত কিছু করতে পারিস, তাহলে আপুর সাথে এত কিছু করতে পারলি না? মেনে নিলে জোর করে ওকে তুলে নিয়ে যাবি, এটা কি তোরে বলে দিতে হবে? আর আমার উপর সব কিছু ফেলে তুই মরতে চাস? তুই মরলে তোর মেয়ের খবর কে নেবে? আমি আমি তো তোর বাচ্চা লালন পালন করব না। তুই তো জানিস আমার একটা সংসার আছে। এবার কথা শুনে মনের ভিতর একটু খুশি চলে আসলো। হাসি দিয়ে বললাম, যদি এমন একটা খুশির খবর আমার বউ রিয়া আমাকে দিতে পারতো, তাহলে আজকে আমার থেকে কেউ বেশি খুশি হতো না। আমি এতটা খারাপ যে কিনা তোর সাথে জোর করে। কান্না করিস না, কান্না করে কি হবে? তবে এমন কিছু আর কখনো করিস না। আমি যদি আমার স্বামী রেখে তোর জন্য এতটা কষ্ট করতে পারি, তাহলে তুই? সরি ইভা, আমাকে মাফ করে দে, আমি আর কখনো এমন করব না। শোন, আমি কি বলি, আপু যদি তোর সাথে কথা না বলে, তুইও বলবি না। আমি অন্য কাউকে। জীবনে বোধ হয়েছে আর কাউকে দরকার নেই। আমি আমার এই মেয়েকে নিয়ে সুখে থাকতে পারলেই হলো। আমি বলি কি, যদি আমরা একটু চেষ্টা করি, তাহলে বিষয়টা খারাপ হয় না। আমি চাই আপু তোর সাথে থাকুক। একা একা আর কতদিন থাকবে? দরজার বাইরে থেকে রৌদ্র বলল, আমাদের ম্যাডাম এসছে দেখা করার জন্য, ভিতরে কি আসতে পারেন? ইভা বলল, কেউ এখন ভিতরে আসতে পারবে না। আর আপুকে বললে চলে যেত। যে আপু নিজেকে ভালো রাখার জন্য তার হাজবেন্ডকে গুলি করতে পারে, সে আর যাই হোক আমার আপু নয়। এই পৃথিবীতে যদি মেয়েদের আপন বলতে কেউ থাকে, তাহলে সেটা তার স্বামী। মানুষ যৌবনকালে বিয়ে করে, একসময় তাদের বাচ্চা কাচ্চা হয়। ছেলে মেয়েদের কত কষ্ট করে লালন পালন করে বড় করে, নিজে না খেয়ে ছেলে মেয়েদের খাওয়ায়। আর বড় হলে এই ছেলেমেয়েরা তাদের পছন্দ মতো কারো সাথে পালিয়ে যায়। তখন বৃদ্ধা বয়সে বাবা মা একা হয়ে যায়। তখন তো তাদের পাশে ছেলেমেয়েরা থাকে না, তাহলে তারা স্বামী। তাহলে কিসের আমরা বোন? হ্যাঁ, যে কিনা নিজের স্বামীকে অপমান করে। আমি আগে রেগেছিলাম, দেমাগী ছিলাম। এখন তো সব কিছু আমি বুঝতে পেরেছি। রাগ মানুষকে ধ্বংস করে। প্লিজ ইভা, ওকে আর কিছু বলিস না। কেন তোর কষ্ট হয়? এখন তো বুঝবে কষ্ট কি জিনিস। আমি যেভাবে বলবো তুই সেভাবেই কাজ করবি। আমার চেনা জানা একজন নার্স আছে, ওকে আমি সব কিছু বুঝিয়ে দেব। তুই কি করতে চাস ভালো করে বল তো। সময় হলে বুঝবেন দুলা ভাই। এখন বলেন, ভালো লাগছে? একটু একটু ভালো লাগছে। আমার বাবা মা। না, কাউকে বলা হয় নাই। যদি চিন্তা করে এই জন্য বলবো কি বল? না থাক, বলার দরকার নেই। তবে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কথা দিয়েছিলাম তোর বোনকে নিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে যাব, তার হলো না। এই আহত শরীর নিয়ে কোথাও যাওয়া দরকার নেই। রিয়া দরজা ঠেলে ভেতরে ঢুকে বলল, এভাও এখন ওর কি অবস্থা, ঠিক আছে তো? তোরে কে বলেছে ওর খবর নিতে? ও তোর কি হয়? তোর তোর কিছুই হয় না। তবে আমার শুধু দুলা ভয় হয়। ভুল তো আমি করে ফেলেছি ওকে বিয়ে না করে। যেদিন ভুলবশত ওর সাথে আমার কোনো বিয়ে হলো না। ইভা এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। মারবি আমাকে? যে নিজের স্বামীকে সম্মান করতে পারে না, সে আর বাইরে কি সম্মান করবে? রিয়া,
ওই রিয়া, কই তুই? এই কথা বলতেই একটা মেয়ে নার্স এসে গেল। আমি ভাবছিলাম হয়তো ইভা রিয়াকে সামনে থেকেও ডাকছে, কিন্তু না, এটা অন্য রিয়া। নার্স মেয়েটা ইভার সামনে দাঁড়িয়ে বলল। জি ম্যাডাম, বলেন কি হয়েছে? ইভা আস্তে করে রিয়া নামের মেয়েটার দিকে ইশারা করে বলল। আমি যা বলবো তুমি শুধু হ্যাঁ হ্যাঁ করবে, আর কিছু বলতে হবে না, ঠিক আছে? এই পর্যন্ত হাতে ইশারা করে বলে। ইভা আমার বলল। ওই যে পুলিশের পোশাকে যে মেয়েটাকে দেখছো, ও আমার বড় বোন। কিন্তু বেডে শুয়ে থাকা ছেলেটা আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করতে চেয়েছিল, তবে জোর করে ওকে আমার এই বড় বোনের সাথে বিয়ে দিয়ে দেয়। আমার বড় বোন পুলিশ অফিসার, ও কি আর এই ছেলেকে মেনে নেবে? এখন আমি বলতে চাইছি, আমার বোনের নাম রিয়া, তোমার নামও সেম। এখন যদি বলি আমার আপুর জায়গায় তুমি ওর সাথে রিয়া হয়ে সংসার করো, তাহলে পারবে তো? স্টপ ইভা, তুই এসব কি বলিস? তোর মাথা ঠিক আছে তো? আমি বেডের উপর শুয়ে থেকে বললাম, ইভা এত কাহিনী করার দরকার নেই, বাদ দে সব। যে থাকার সে বিনা কারণেও হলেও থাকবে, আর যে চলে যাবে তাকে হাজারবার পা ধরে অনুরোধ করে বললেও চলে যাবে। এর থেকে বরং আমি আমার মেয়েকে নিয়েই সুখে আছি। রিয়া আমার দিকে তাকিয়ে বলল। আমি কি আপনার পাশে? চলে যান এখান থেকে, আর গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। আপনি না একা থাকতে চান, যান, আমি আপনাকে মুক্ত করে দিলাম। রিয়া আবার চুপটি করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি রিয়া কিছু বলতে চাইছে, কিন্তু এখানে এত মানুষ থাকার কারণে হয়তো বলতে পারছে না। এর মাঝে রৌদ্র এসে বলল। ম্যাডাম, রাস্তার পাশে একটা লাশ পাওয়া গেছে, আপনাকে এখনই তাড়াতাড়ি যেতে হবে। হাই রে বোকা বোন আমার, স্বামীর কদর বুঝলি না, এখন তো আর বুঝলি না, বুঝবি ঠিকই। কাল যখন দেখবি তোর সামনে তোর তোর কাছের মানুষকে কেড়ে নিয়ে যাচ্ছে। আমি একটু ওর সাথে কথা বলতে চাই। এবার তুই প্লিজ এখান থেকে বের হ। আমি বেডে শুয়ে থেকে বললাম, আমার সাথে কথা বলে কি আর মায়া লাগাতে চান? তখন তো বললেন আমাকে দরকার নাই, একাই থাকতে পারবেন। যান, আপনাকে আমি মুক্ত করে দিলাম। যদি একা থাকতে পারেন যান, গিয়ে একা থাকেন, আমি না করব না। বুঝবেন একদিন। রিয়ার কিছু না বলে দরজা দিয়ে চুপচাপ বের হয়ে চলে গেল। এবার আমার কাছে এসে বলল। দুলা ভাই, কাজ হয়ে গেছে। আপুর তো দেখি লক্ষণ ভালো, খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসবে। মিষ্টি কই মিয়া? ইভা মজা করিস না, এখন এসব ভালো লাগছে না। গেছিলেন তো মরতে, যদি কিছু হয়ে যেত তাহলে আপনার মেয়ের। ইভা, আমি তোমাকে একটু অহংকারী মেয়ে ভাবছিলাম, কিন্তু তোমার মতো কোনো ভালো মেয়েই নাই আমি মনে করি। একদিকে স্বামী, আরেকদিকে আমার বাচ্চা। তোমার এই ঋণ আমি কিভাবে পূরণ করব? আমি তোমার কাছে। আমার কোনো বড় ভাই নেই, বড় ভাই হলে কি এতটুকু করতাম না? বড় ভাই বলে আর লজ্জা দিও না, যেই পাপ করেছি না জানি। দুলা ভাই, অতিথি মনে রেখে লাভ আছে বলেন? সামনে কি হয় না হয় তা দেখেন। তবে আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার আব্বুকে যেভাবেই হোক ফিরিয়ে নেন। আপনার সাথে আমি আমার বড় বোনকে দেখতে চাই, ও আমাদের জন্য অনেক কষ্ট করেছে। এখন আমরা ওকে একটু সুখে দেখতে চাই, প্লিজ দুলা ভাই। আপুকে আপনি যে করেই হোক মানিয়ে নেন। আমি যতটা পারি চেষ্টা করবো ইভা, তোমার বোনকে মানিয়ে নিতে। আজকে আমাকে গুলি খেতে হয়েছে, আর একটু থাকলে তো। মিথ্যে কথা বলবেন না দুলা ভাই, এখানে আপুর কোনো দোষ নেই। আপনি তো নিজের ইচ্ছায় গুলি করলেন। ইভা, আমাকে একটু ধরে বাসায় দিয়ে আসো, এখানে থাকতে আমার একটুও ভালো লাগছে না। চলেন, আমি আপনাকে বাসায় রেখে আসছি। এবার হাত ধরে বেড থেকে উঠে হাসপাতাল থেকে বের হলাম। হাসপাতালের বাইরে দেখলাম এক কোনায় মাইশা রৌদ্র দাঁড়িয়ে আছে। মাইশা মিশুর হুইল চেয়ার টেনে আমার সামনে এসে বলল। বিশ্বাস করেন ভাইয়া, আমার এখন আমার পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। যখন শুনলাম আমার চাচাতো বোন আপনাকে গুলি করেছে, তখন বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। বলতে পারেন আমি। মাইশা, থাক এই কথা, আমি জানি এখানে তোমার কোনো হাত নেই, বাদ দাও এই কথা। বন্ধু, রাতে আমরা তোর জন্য সেই লেভেলের আয়োজন করছিলাম, কিন্তু আগে আমি একটু সুস্থ হই নাই বন্ধু। যার আশা করেছিলাম তাকে নিয়ে হয়তো যেতে পারবো না। আমি আমার মেয়েকে নিয়ে তোদের বাসায় যাব। যা। কি মামা, তুই এই সুখবরটা আমাদের থেকে লুকানো হলো কেন? কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করিস নাই। এবার জোরে আমার পেটে চিমটি দিয়ে বলল। এসব ফালতু কথা রাখেন, চলেন বাসায় যাই। ওকে তো চিনলাম না।
আমার শালিকা, তুই চিনবি না। আচ্ছা মামা, তাহলে এখন বাসায় গেলাম। আমি খুব খুশি হয়েছি যে তোরা আমাকে দেখতে এখান পর্যন্ত চলে এলি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোরে দেখতে আসবে না তো কাকে দেখতে আসবো? মামা তাহলে গেলাম আমি, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, যা। ভালো মন্দ কিন্তু আমাদের জানাবি। রিক্সায় উঠে ইবা বলল, কিরে, এই মেয়ে কি তোর এক্স বউ ছিল? আমার শালি হয়ে তুই করে বলিস? দুলাভাইয়ের কি কোনো মান সম্মান নাই নাকি? তোর সম্মান লাগবে না? কোন দিক দিয়ে তোর সম্মান লাগবে বল আমাকে, দেই তোর সম্মান। থাক বোন, আমনের আর কিছু বলতে হবো না। রিক্সা একটু সামনে যেতেই দেখলাম কতগুলো মানুষ ভিড় করে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। যাওয়ার মতো কোনো রাস্তা না পেয়ে রিক্সা থেকে নামলাম। কোনো মতে ভিড় ঠেলে ভেতর ঢুকে দেখলাম 3টা ছেলেরিয়ার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। অন্য সব কনস্টেবল ভয়ে পিস্তল নিচে নামিয়ে হাঁটু গেড়ে নিচে বসে আছে। এমন এক পরিস্থিতি দেখে নিজের কাছে বিষয়টা খুব খারাপ লাগলো। যে না আমার বউয়ের কিছু হয়ে যাচ্ছে, সে না আমি বা কেন দাঁড়িয়ে আছি। এবার তো রেগে আমার হাত ছেড়ে বলল, আজকে আমি ওদের খাইছি। আমি এবার একটা হাত ধরে আটকে বললাম, আরে কি করিস, পাগল হলে তুই? যদি কিছু বলতে যাস তাহলে টুস করে আমার বউকে গুলি করে দেবে। রাগ একটু আমি দেখছি। আমি একটা ছেলেকে ডাক দিয়ে বললাম, কাপুরুষের মতো একটা মেয়ের দিকে পিস্তল তাক না করে ওর স্বামীর সাথে লড়, আর ওর সে হাজবেন্ড। আমি মারতে হলে আমাকে মার। আমি মরে গেলে আমার বউ এমনিই পাগল হয়ে যাবে আমাকে হারিয়ে। ওকে আর তোদের মারতে হবে না। আমার কথা শুনে ছেলেগুলো আমার দিকে ফিরে তাকিয়ে বলল, দেখে তো মনে হচ্ছে তুই নিজেই অসুস্থ। তোরে মারতে কি আমাদের শনি মঙ্গলবার লাগবে নাকি? আমি রিয়াকে হাতে ইশারা করে বললাম, তুই এই সুযোগে পালিয়ে চলে যায়। এবারকে শুধু বললাম, আমার হাত ছেড়ে দূরে দাঁড়া। আমি মরেও যদি যাই তবু আমার কাছে আসবি না। একটা ছেলে এসে আমার চুল ধরে বলল, মাস্তানি করতে এখানে আসলি নাকি নিজের বউকে বাঁচাতে এলি? আমার এই এক জীবনে আমার বউ ছাড়া আমার কে আছে রে? মেরে ফেল আমাকে, আমি না করব না। বিনয়ে ওকে ছেড়ে দে। রিয়া একটু সুযোগ পেয়ে একটা ছেলের পায়ে গুড়ি করে দিল। আর কয়েকজন কনস্টেবল উঠে ছেলেগুলোকে আটকে ধরলো। আমি এবার ইবাকে বললাম, চলো বাসা যাই, আমার কাজ আমি করছি। ইবা আমার মুখের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, আমি মানুষ চিনতে ভুল করেছি আপু। তখন কেন ওর সাথে আমার বিয়ে হলো না? আপু, তুই ঠিকই তোর হাজবেন্ডকে চিনিস নাই, তবে আমি ঠিকই চিনেছি।